নমস্কার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফোর্টনাইট অবজারভেশনের এই একটি সপ্তাহ পার হলো। আমরা শুরু করেছিলাম অবজারভেশন মঙ্গলবার থেকে, 23rd থেকে। আজকে তৃতীয় দিন এবং 5টি লেকচার আজ নিয়ে আমাদের 5টি লেকচার হবে। তো এই 5টি লেকচার ধরে আমরা শ্যামাপ্রসাদের জীবন এবং কর্মকাণ্ড এবং তার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য বিষয়গুলি নিয়ে যথাসাধ্য চেষ্টা করেছি আলোকপাত করতে। এবং আমাদের এই প্রচেষ্টা শুধু আজকে হলেই থেমে যাবে না, আমাদের আগামী সপ্তাহেও প্রত্যেক দিন প্রায় লেকচার থাকবে এবং লেকচারের সঙ্গে পাওয়ার পয়েন্টিং থাকবে এবং এটি প্রায় 6-7 তারিখ পর্যন্ত দীর্ঘায়িত হবে। এবং আমরা আশা করছি আমাদের ছাত্রছাত্রীরাও এখানে পার্টিসিপেট করবে। তো এই প্রথম সপ্তাহের প্রচেষ্টা এ সম্পর্কে একটু যদি আমি অনুরোধ করব আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে দু একটি কথা বলতে। রোজ রোজ কি একই কথা বলতে হয়, বলতে আমাকে ডাকা হয় আমি জানি না। যাই হোক, সকলকে শুভ অপরাহ্ন জানাই এবং যে কজন আমরা এই আজকের লেকচার শোনবার জন্য এখানে উপস্থিত হয়েছি তারা যেটুকু সময় বের করে এসেছেন তার জন্য তাদের ধন্যবাদ জানাই। কারণ আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যখন সেমিনার কালচারাল কমিটি সাব কমিটি আমার সঙ্গে এই নিয়ে আলোচনা করে যে কিভাবে আমরা এই প্রোগ্রামটা সাজাবো, তখন আমি একটাই কথা বলেছিলাম যে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল বন্ধুদের সঙ্গেও আমি কথা বলে দেখেছি, বিভিন্ন কলেজেই বিভিন্ন জায়গা থেকে বক্তা নিয়ে আসা হচ্ছে এবং যারা খুব এই বিষয়ে পারদর্শী বা এই বিষয়ে নিয়েই আছেন, গবেষণা করছেন, তাদেরকে দিয়ে একটা বক্তব্য বলিয়ে বিষয়টাকে করে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা বসে প্ল্যান করেছিলাম যে আমরা আমাদের যে রিসোর্স আছে, নিজেদের ইন্টারনাল যে রিসোর্স, সেটা যথেষ্ট রিচ এবং আমাদের ফ্যাকাল্টি যথেষ্ট রিচ, এখানে বলার কোনো জায়গা নেই। তো আমরা সেই জন্য একটা পরিকল্পনা করেছিলাম যে আমরা এই শ্যামাপ্রসাদ মুখার্জি পক্ষ আমাদের ভিতরকার মানুষ দিয়েই উদযাপন করব। সেখানে আমরা কোনো বাইরের আমন্ত্রিত বক্তাকে আমন্ত্রণ করিনি, সবাই আমাদের সহকর্মী। এবং আমার মনে হয় যে এতে যারা বলছেন এবং যারা শুনছেন তাদেরও বোধহয় একটু সমৃদ্ধ হওয়ার, বিশেষ করে যারা বলছেন তারা এই সুযোগে একটু অন্তত ঝালিয়ে নেওয়া, অন্তত আমার ক্ষেত্রে তাই হয়েছে, আমি সেটা বলতে পারি। বাকিদেরটা বাকিরা বলতে পারবেন যে বিষয়টা একেবারে নতুন একটা বিষয়, আমাদের কাছে খুব পরিচিত বিষয় নয়, সেটাকে একটুখানি আবার ইনডেপথ দেখা, একটু ঝালিয়ে নেওয়া, সেই সুযোগটাও বোধহয় আমরা পেয়েছি, যে কারণে আমরা এই ইনহাউস ফ্যাকাল্টি লেকচার সিরিজটা পরিকল্পনা করেছিলাম। সেমিনার কালচারাল কমিটিকে অসংখ্য ধন্যবাদ। যদিও দুজনের বেশি কাউকে খুব ইনভলভ থাকতে আমি দেখিনি, বিরাট বড় কমিটি হলেও বারবার গ্রুপে লিখেছি, কিন্তু যাই হোক তারা হয়তো ব্যস্ত আছেন আদারওয়াইজ, বা মনে করছেন যে যারা দুজন আছেন তারা এনাফ এফিশিয়েন্ট টু কন্ডাক্ট দ্য প্রোগ্রাম, সেই জন্য তারা আসছেন না। যাই হোক, পরীক্ষার ডিউটি চলছে অনেকের, বিভিন্ন রকম ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট আছে, তার মধ্যেও আপনারা যেটুকু সময় থাকছেন, আমার মনে হয় যে এই কদিনে আমরা যে কটা লেকচার শুনেছি সেই কটায় আমরা যথেষ্ট সমৃদ্ধ হয়েছি এবং আগামী দিনেও যে লেকচারগুলো আমরা শুনবো সেটাতেও আমাদের কাছে অনেক নতুন নতুন জিনিস উঠে আসবে, যেগুলো শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আমাদের জানা ছিল না। তাই আগাম অভিনন্দন জানাই যারা আজকে বক্তৃতা দেবেন এবং আগামী দিনে বক্তৃতা দেবেন। সামনের সপ্তাহটা আমি একটু ব্যস্ত থাকবো, হয়তো প্রতিদিন থাকতে পারবো না আপনাদের সাথে। যাই হোক, শুভেচ্ছা রইল আমাদের এই লেকচার সিরিজ যেন খুব সাকসেসফুলি কমপ্লিটেড হয়। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম, আপনার উৎসাহ আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে। আজকের সেশন, তার প্রথম বক্তা ডক্টর আরিয়ামা ঘোষ, উনি বলবেন, ওনার বিষয় হচ্ছে 1940-এর রাজনৈতিক প্রেক্ষাপট ও শ্যামাপ্রসাদ মুখার্জির উত্থান।
আরও ভালো লাগবে, কারণ আমাদের আজকে দুটি লেকচারই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সুতরাং আমাদের শুধু সময়ের অপেক্ষা। আমি আহ্বান করব ডক্টর ঘোষকে এসে শুরু করতে। নমস্কার সুধীমণ্ডলী। আজকে যে বিষয়টি আমি উত্থাপন করতে চলেছি তাতে একটি বিষয় প্রথমে আমি বলে রাখি যে এখনো পর্যন্ত আমি যতগুলো মানে ইউটিউব থেকে শুরু করে অন্যান্য সব জায়গাতেই শ্যামাপ্রসাদকে নিয়ে সাম্প্রতিক যে আলোচনার চরিত্রটি দেখেছি তা মূলত ৪৪ পরবর্তী, এবং এখানে একটা ঐতিহাসিকের দিক থেকেই মানে যারা ঐতিহাসিক আছেন তারা যে বলে থাকেন একটা সামান্য সমস্যা তৈরি হচ্ছে। সমস্যাটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ জাজমেন্টের সমস্যা বা ভূতাপেক্ষ বিচারের সমস্যা। যখনই জনসংঘের ব্যক্তিত্ব হিসেবে শ্যামাপ্রসাদকে ভাবা হবে তখন মনে হবে যে ৪৪-এর পূর্ববর্তী শ্যামাপ্রসাদের কীর্তিকলাপ বা কার্যক্রম সেটা কোনো ক্রমে ছায়াতে চলে যাওয়ার মতো ব্যাপার হবে। সেটার মধ্যে আর এই অংশটা থাকবে না যে সবারই মনে হতে থাকবে যে ঠিক যেন জনসংঘ গঠনের জন্যই শ্যামাপ্রসাদ ২৯ থেকে রাজনীতিতে আছেন। ২৯ কেন বলেছি সেটা আসছি পরে। আসলে যে সমস্যাটা হয় ঐতিহাসিক বা ইতিহাস পাঠক এবং তার সঙ্গে ঐতিহাসিক চরিত্রের যে সমস্যা পার্থক্যটা, যে ঐতিহাসিক বা ইতিহাস পাঠক জানেন যে ভবিষ্যৎটা কী। ১৯৪০-এর যখন ইতিহাস পাঠ হচ্ছে তখন আমরা জানি যে ১৯৪৭-এ কী হবে বা ৪৬-এ কী হবে, কিন্তু ঐতিহাসিক চরিত্র তিনি জানেন না যে কী ঘটনা ঘটতে চলেছে। তো তাই যাবতীয় পোটেনশিয়াল বা সম্ভাবনাময় বিষয়গুলোকে সামনে তুলে রাখার একটা চেষ্টা আমি এখানে করেছি। তো কেন ২৯ বেছে নিলাম, যদিও আমি একটু তার আগের প্রেক্ষাপটও ধরবো, তাহলে প্রথমে বুঝতে হবে শ্যামাপ্রসাদ কোন ধারার রাজনীতিবিদ ছিলেন, অ্যাটলিস্ট ১৯২৯-এ কোন ধারার রাজনীতিবিদ ছিলেন। ১৯২৯-এ যখন উনি ইউনিভার্সিটি কনস্টিটিউয়েন্সি থেকে কংগ্রেসের হয়ে দাঁড়াচ্ছেন, এই অবস্থায় শ্যামাপ্রসাদ ঠিক কার অনুসারী, শ্যামাপ্রসাদের যেটাকে বলা হয় যে একজন লিডার্স মিলিউ, সেটা কারা। তাদের মধ্যে দেখা যাবে যে শুধুমাত্র উনি তাঁর পিতার কাছ থেকে একটা বড় একটা অংশ পেয়েছেন, প্রভাব রয়েছে আশুতোষ মুখার্জির, কিন্তু তার সঙ্গে ওনার সব থেকে ক্লোজ যারা তারা হচ্ছে বিপিনচন্দ্র পাল এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কেন? যদি আমরা দেখি যে ১৯১১ থেকে ১৯২২ পর্যন্ত বাংলার রাজনীতির ধারায় এই দুই ব্যক্তি কিন্তু ক্রমশ অস্তা চলে যাচ্ছেন। তারা আর কেউ নন সেই অর্থে, মানে খুব বিখ্যাত ব্যক্তি, মানে প্রায় গ্র্যান্ড ওল্ড ম্যান টাইপের একটা চরিত্রে পৌঁছে গেছেন, কিন্তু বাকি নতুন রাজনীতিবিদরা উঠে এসেছেন। অবশ্যই কে? চিত্তরঞ্জন দাস। আশুতোষ যখন স্যার আশুতোষ যখন এই বিষয়টির মধ্যে নিজেকে ইনভলভ করছেন, স্যার আশুতোষের ইচ্ছা ছিল যে রাজনীতিতে উনি অবতরণ করবেন, কারণ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে বিপিনচন্দ্র পাল তারা ন্যাশনালিস্ট পজিশন থেকে ঠিক লড়াইটি চালিয়ে যেতে পারছেন না। নতুন যারা চলে এসেছেন চিত্তরঞ্জন, তারাই সমস্ত অংশটিকে প্রায় দখল করে ফেলেছেন বলে একটা কথা শোনা যাচ্ছে। কেন? মূল লড়াইটি শুরু হয় যদি ভালো করে দেখি, আশুতোষ একটি মাত্র রাজনৈতিক, প্রায় বলা যায় প্রায় রাজনৈতিক বিষয়ের সঙ্গে নিজেকে ইনভলভ করেছিলেন, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে না হয় সেই বিষয়ে উনি সব থেকে বেশি অগ্রণী ভূমিকা নেন। যদিও ২১-এ শেষ পর্যন্ত স্যাটেলার কমিশনের সঙ্গে উনি বসেন এবং
শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। কেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি? তার কারণ আশুতোষ বলেন, প্রথম আশুতোষ এই কথাটা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা মানে হচ্ছে যে বাংলা ভাগ করার পরিকল্পনা, এবং 1911 থেকে 1921 পর্যন্ত এই কথাটা বলে গেছেন। তারপর যখন শ্যামাপ্রসাদ একটু এগিয়ে আসছি, 29-এ যখন দাঁড়ালেন প্রথমে কংগ্রেসের হয়ে, তারপর কংগ্রেস চলে গেল, আবার ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়ে দাঁড়ালেন, উনি একটা নিজেকে জাস্টিফিকেশন দিয়েছিলেন যে কেন উনি থাকলেন ওখানে। উনি একটা কথা ব্যবহার করেছিলেন যেটা খুব ইন্টারেস্টিং, যে আমি হচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়াচডগ। কেন? তার ওনার বিশ্বাস ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির স্বার্থ যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে একজন আশুতোষপন্থী রাজনীতিবিদকে রাজনীতির ময়দানে থাকতে হবে, না হলে ব্রিটিশ ব্যুরোক্রেসি বা ব্রিটিশ আমলাতন্ত্র এটাকে অন্যদিকে নিয়ে যেতে পারে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ক্ষুণ্ণ হবে, একটা ধারণা ছিল। সাপোর্ট কারা করতেন? অবশ্যই সুরেন্দ্রনাথ এবং বিপিনচন্দ্র পাল। কিন্তু মূলধারার যে রাজনীতি ততদিনে অনেকখানি বদলে গেছে। ফলে শ্যামাপ্রসাদ যখন 29-এ ঢুকছেন, সেটাই একটু দেখাই, শ্যামাপ্রসাদ যখন এই 29-এ ঢুকছেন সেটা খুব একটা সিগনিফিক্যান্ট ঘটনা কিন্তু নয়। 29-এ একজন কতই বা বয়স হবে তখন, ওনার 28 বছর বয়স হয়তো হবে, 28 বছর বয়স্ক একজন রাজনীতিবিদ তিনি এলেন কি এলেন না সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কথা না। কিন্তু সেই সময় আর একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে যেটা পরবর্তীকালে শ্যামাপ্রসাদের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে দেবে। কি? প্রথম হচ্ছে যে একটা সম্ভাবনাময় মুহূর্ত ছিল বেঙ্গল প্যাক্ট। বেঙ্গল প্যাক্টে কি ভাবা হয়েছিল যে হিন্দু মুসলমান সম্প্রীতির এটা হয়তো সব থেকে গুরুত্বপূর্ণ সময় বা সম্ভাবনাময় সময়, তাতে হিন্দু এবং মুসলমানদের রাজনৈতিক এবং শিক্ষাগত সংরক্ষণের একটা ব্যবস্থা করা হবে। প্রায় সকলেই প্রায় সেই দিকেই যাচ্ছিলেন, সবাই প্রায় সম্মত, একটা বড় অংশ তো অবশ্যই সম্মত হয়েছিলেন। কারা সম্মত হয়েছিলেন? 3 জন ব্যক্তি, অবশ্যই চিত্তরঞ্জন দাস যার ব্রেন চাইল্ড এটা, 2 জন অন্য যারা রয়েছেন সিগনেটারিজে, তারা কিন্তু পরবর্তী বাংলার রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবেন। একজন সুরাবর্দী, দ্বিতীয়জন ফজলুল হক। সুরাবর্দী ক্ষেত্রে হয়তো একটু স্কেপটিক হওয়াও যায় একটা বিষয়ে, কারণ সুরাবর্দীর বাবা বেঙ্গল প্রভিন্সিয়াল মুসলিম লীগ গঠনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ভূমিকা নিয়েছিলেন। ফলে সুরাবর্দী যে দীর্ঘকাল চিত্তরঞ্জন দাসের সঙ্গে থাকতেন কি থাকতেন না সেই প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবো না, কিন্তু একটা প্রশ্নের উত্তর অন্ততপক্ষে দেওয়া যায় যে ফজলুল হক তিনি হয়তো চিত্তরঞ্জনের এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তার সঙ্গে দীর্ঘদিন টিকে থাকতেন, এবং হয়তো যদি বেঙ্গল প্যাক্ট হতো, আবার কাউন্টার ফ্যাকচুয়াল এগুলো সবই হলে, এবং চিত্তরঞ্জন যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলার রাজনীতির চরিত্র অন্যরকম হতো। কিন্তু এবার এখানে পরপর কতগুলো ঘটনা ঘটে গেল। 24-এ আশুতোষ মারা গেলেন, ফলে অন্যদিকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এমন অবস্থায় নেন যে তিনি এই রাজনীতির ভার গ্রহণ করতে পারেন। অন্যদিকে চিত্তরঞ্জন মারা গেলেন 25-এ। ফলে চিত্তরঞ্জনপন্থী যে সমস্ত রাজনীতিবিদ তাদেরও মধ্যে একটা স্বল্প সময়ের জন্য বলা যায় যে একটা ভ্যাকুয়াম তৈরি হলো, লিডারশিপ ভ্যাকুয়াম তৈরি হলো। এবং এখানে বারবার বেশিরভাগ ক্ষেত্রে আমাকে সবাই আর কি একটা কথা জিজ্ঞেস করে যে সুভাষ কী করছিল, সবাই একটা আছে সুভাষ কী করছিল। আমি একবার বলে ফেলেছিলাম যে সুভাষ হচ্ছে সেই বাড়ির সেই বড় ছেলেটির মতো, সে সব থেকে যোগ্য, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট টাইমগুলোতে সে নেই। 25-এ যখন মারা যাচ্ছেন দেশবন্ধু, দুর্ভাগ্যক্রমে মান্দালয় জেলে রয়েছেন উনি, এবং কংগ্রেসকে কে ধরবে সেই সুযোগটা তৈরি হওয়ার পরিস্থিতিই নেই। তো কংগ্রেসের তখন লিডার কারা? একদিকে কিরণ শঙ্কর রায়, যদি বলি যে হয়তো সব থেকে দুর্বল কংগ্রেস প্রেসিডেন্ট এখনো পর্যন্ত। উল্টো দিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবল, অবশ্যই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে চলেন। সমস্যা হচ্ছে উনি হচ্ছেন চিরকালের জমিদার স্বার্থের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে চলা একজন মানুষ। যতীন্দ্রনাথ সেনগুপ্ত এলেন যখন চিত্তরঞ্জন নেই। শ্যামাপ্রসাদ আসবেন আর কিছুদিন পর। শ্যামাপ্রসাদ তখনও শিশু, মানে যুবক। এই বিষয়গুলো তো জানি না তখন উনি কি ভেবেছিলেন যতীন্দ্রনাথ সেনগুপ্তের উঠে আসা নিয়ে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত এসে কংগ্রেস প্রায় বলা যায় দখলে নিলেন। এরপরে আর 5 জন ব্যক্তিত্বের বিষয়ে আসবো। ঠিক যেমন অনেক ক্ষেত্রে আমার মাঝে মাঝে মনে হয় যে এখনকার রাজনীতি আর আগের রাজনীতির মধ্যে খুব একটা কিছু পার্থক্য নেই, প্রায় একই, সেম। তো কেন না, ঠিক এরপরেই কংগ্রেস একটা নতুন ফ্যাকশনালিজমের
ক্যারেক্টার ডেভেলপ করবে। 5 জন মাথা কংগ্রেসের, তারা সব ধরনের কংগ্রেসি রাজনীতির অল ইন্ডিয়া থাকবে, এটার নামই হয়ে যাবে বিগ ফাইভ। সব থেকে ইম্পর্টেন্ট মাথা যারা এই 26 থেকে 29 পর্যন্ত কংগ্রেসের যাবতীয় রেভলিউশনারি কার্যকলাপকে, মানে হয়তো রেভলিউশনারি হতে পারতো যেগুলো, সেগুলো আটকে দিলে। আসছি তাদের কথায়, তারা কারা। তো এই অবস্থায় শ্যামাপ্রসাদ একটা ওপেনিং পেলেন 29-এ, এবং 29 আরও একটা কারণে খুব ইম্পর্টেন্ট, আমি এখানে সেই জন্য লিখবার চেষ্টা করেছি। ঠিক যখন মান্দালয় জেল থেকে সুভাষ ফেরত এলেন, সুভাষ এসে যোগেন্দ্রনাথ সেনগুপ্তকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, 2-একটা পদ থেকে সরিয়ে দিয়েছেন, কিরণ শঙ্কর রায়ের সঙ্গে তীব্র ঝামেলা চলছে। এবং এই অবস্থায় সুভাষ যত না বেশি, মানে এটা শুনতে অনেকটা খারাপ লাগবে, সুভাষ যত না বেশি এই ফ্যাকশনাল পলিটিক্সের সঙ্গে নিজেকে জড়িত রেখেছেন, একের পর এক যখন দাঙ্গা হচ্ছে এই 29 পর্যন্ত, সেই দাঙ্গায় কংগ্রেসের কোনো নেতৃত্ব খুব একটা সদর্থক ভূমিকা নেয়নি। যেমন একটা খুব বড় দাঙ্গা পটুয়াখালীর দাঙ্গা, প্রচুর লোক মারা গেছিল, শুরু হয়েছিল খুব ছোট্ট ঘটনা নিয়ে। এবার এখানে একটা কথা বলা যায় যে আমরা পরবর্তীকালে যখনই আমরা সাধারণ ইতিহাসের যে বিষয়গুলো পড়ি, যে আমাদের খালি মনে হয় যে দাঙ্গা শুরু হয় রাজনৈতিক দলের সূত্র ধরে। ইতিহাস অন্য কথা বলে। 1940 পরবর্তী দাঙ্গা ছিল রাজনৈতিক দলের দাঙ্গা, তার পূর্বের দাঙ্গা কিন্তু মানুষেরই দাঙ্গা, মানুষই সাম্প্রদায়িক হয়ে গেছিল, এটা অস্বীকার করবার জায়গা নেই। কারণ কি, পটুয়াখালীতে একটা খুব ছোট্ট ঘটনা নিয়ে মস্কের সামনে মিউজিক বাজানো, এই নিয়ে একটা ঘটনা সূত্রপাত হয় এবং সেটা থেকে দাঙ্গায় পর্যবসিত হয়। তো শ্যামাপ্রসাদের জন্য একটা উপযুক্ত পরিসর এই সময় তৈরি হচ্ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, শ্যামাপ্রসাদ কি 1929-এ এসেই হিন্দু স্বার্থ রক্ষাকারী বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন? না, সেটা তিনি কখনো করেননি। তিনি কংগ্রেসের নেতা ছিলেন, কলকাতার নেতা ছিলেন। 2, 3 নম্বর হচ্ছে উনি সবসময় হিন্দু মধ্যবিত্তের স্বার্থ রক্ষার জন্য এসেছিলেন, এই কথাটা সবসময় বলতেন। 29 পরবর্তী এই সময় থেকে যেটা সব থেকে সমস্যাটা দেখা দিল, এক, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যিনি তখন কংগ্রেসে তখনও পর্যন্ত বেশ শক্তিশালী, তিনি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গিয়ে একটা ভয়ঙ্কর কাজ করে ফেললেন। এটা আর একটা ব্লান্ডার, আর একটা পোটেনশিয়াল এখানে চলে গেল, যেটা উনি না করলেও পারতেন। 1929-এ একটা বেঙ্গল টেনেন্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছিল কৃষকদের কথা ভেবে, কিন্তু তার লেজিসলেশনগুলো এমন ছিল, সেটা ছিল সম্পূর্ণ জমিদারদের সাপোর্টে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত ওখানে গিয়ে সেই জমিদারদের সাপোর্টে 29-এর লেজিসলেশনটাকে সাপোর্ট করে দিলেন, যেটা হয়তো সুভাষ থাকলে হয়তো করতেন না। এবার প্রশ্ন থাকে যে কংগ্রেস কৃষকদের নিয়ে কি ভাবে, এই সময় একটা খুব ডিবেট উঠত যে কংগ্রেস সত্যিই কি কৃষকদের নিয়ে ভাবে। তো কংগ্রেস খুব ভালো বলেছেন একজন, যে কংগ্রেস ইন ডিক্লাইন যখন লিখলেন তিনি, যে কংগ্রেস সেই অংশের কৃষকদের কথা ভাবে যেখানে ক্ষমতায় নেই, যেখানে ক্ষমতায় আছে সেই অংশের কৃষকদের নিয়েও কিছু ভাবে না। তো যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে মুহূর্তেই সাপোর্টটা করলেন, যে ব্যক্তি 1923-এ খুব ইম্পর্টেন্ট একজন ক্যারেক্টার হতে পারতেন, ফজলুল হক, যিনি আশুতোষের ছাত্র ছিলেন ফজলুল হক এবং পরিবারের খুব কাছে, সেই ভদ্রলোক এই সমস্ত রাজনীতির পথ ঘুরিয়ে উনি চলে গেলেন কৃষক প্রজা পার্টি গঠনের দিকে, এবং প্রথমবার কৃষক নেতা উঠে আসার একটা সম্ভাবনা তৈরি হলো। এবং কৃষক নেতা উঠে আসার সম্ভাবনা মানে তাতে হিন্দু এবং মুসলমান সবাই যাবে, সমস্ত কৃষকরাই সেখানে যাবে। অবশ্যই মুসলমান কৃষকের পরিমাণ বেশি বেঙ্গলে স্টিল। তো কৃষক প্রজা পার্টি এমন একটা দল হিসাবে উঠে আসবে, সেটাতে মানে কর্মী সংখ্যা হয়তো বা সাপোর্টাররা বেশিরভাগই মুসলমান, কিন্তু সে সেকুলার। অন্যদিকে যতীন্দ্রনাথ সেনগুপ্তের এই কার্যকলাপের পর কংগ্রেসের চরিত্র হবে, সে তার বেশিরভাগ লোকজন হিন্দু, মানে কর্মী হিন্দু, সমর্থক হিন্দু, কিন্তু সে সেকুলার। কিন্তু অন্য দুটো দল এই সুযোগে এগিয়ে আসার সুযোগ পেয়ে যাবে। তখনও কিন্তু শ্যামাপ্রসাদ সেই দলে নেই। একটা হচ্ছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা 1924 থেকে আছে, 1924 থেকে অপারেট করছে। সে একটা বলবার সুযোগ পেয়ে যাবে যে কংগ্রেস হিন্দু স্বার্থ রক্ষা করতে পারছে না। এক, উল্টো দিকে বেঙ্গল প্রভিন্সিয়াল মুসলিম লীগ, যে এবার আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে, সুরাবর্দির মতো নেতারা এবার আস্তে আস্তে মুসলিম লীগের দিকে যাওয়া শুরু করবে। এটা হচ্ছে এই দুই জায়গায় বাংলা তার বলতে গেলে সম্ভাবনাময় সময় দুটোকে হারিয়েছে, 23-29। তো 29-এর পর কৃষক প্রজা পার্টি এলো। এর পরের
সময়টা বুঝতে হবে যে এই 29 থেকে 30-এ যখনই যাচ্ছে, আমরা সাধারণত মুশকিল হয় যখন আমাদের টেক্সট বুক পড়ানো হয়, দেখানো হয় যে আইন অমান্য আন্দোলন চলছে, এবং আইন অমান্য আন্দোলন কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য আন্দোলন থেকে অনেক বেশি সাকসেসফুল, কারণ অনেক বেশি লোক তাতে গেছে, অনেক দিন ধরে চলেছে। বেঙ্গলের ক্ষেত্রে আইন অমান্য আন্দোলন খুব ক্ষতিকর হয়েছিল। কেন? বেঙ্গলের ক্ষেত্রে আইন অমান্য আন্দোলনের প্রথম সমস্যা হচ্ছে বেঙ্গলে কংগ্রেসকে ব্যান করা হবে গোটা বাংলায় 2 বছরের জন্য, মেদিনীপুর সব থেকে কঠিন জায়গা, সেখানে 4 বছরের জন্য। ফলে কংগ্রেসের নেটওয়ার্ক এই 1930-এ সম্পূর্ণ রকমে ভেঙে যাবে। যেটা লিডারশিপ ক্রাইসিস দিয়ে শুরু হয়েছিল লেট 20s-এ, সেটা 30-এ পৌঁছে যাবে যে নেটওয়ার্ক এবং অর্গানাইজেশনাল ক্রাইসিসে। কংগ্রেসকে আর দোষ দেওয়ার জায়গাও নেই, কারণ কংগ্রেস নিজের অবস্থায় নেই, মানে নিজের লোকই খুঁজে পাচ্ছে না, অন্য নামে সংগঠন চালাতে হচ্ছে, কংগ্রেস নামটাই ব্যবহার করা যাচ্ছে না। আইন অমান্য আন্দোলনের পর ধরপাকড় তো আছেই, অনেকে জেলে। ইতিমধ্যে এই বিগ 5 যাদের নাম দিয়েছি, এই যে 5 জন, তাদের মধ্যে পরবর্তী কয়েকজন তো অবশ্যই বিখ্যাত নাম, শরৎচন্দ্র বোস এবং বিধানচন্দ্র রায়, কিন্তু এরাও বাকিরাও যথেষ্ট সেই সময় ক্ষমতাশালী ব্যক্তিত্ব। তুলসীচরণ গোস্বামী, ননীরঞ্জন সরকার, এরা একটা অদ্ভুত কাজ করে গেছিলেন, এবং এটা অত্যন্ত ক্ষতিকর। মানে সেটা কি, যে যারা রুরাল পেজেন্ট্রির হয়ে কথা বলেন, কৃষকদের হয়ে কথা বলেন, কংগ্রেসের যে সমস্ত লিডার, তাদের অনেকে ছিলেন। এই হেমন্ত কুমার সরকার, হেমন্ত কুমার সরকার কংগ্রেস ছেড়ে পরে শ্যামাপ্রসাদের সঙ্গে যোগদান করবেন। হিতেন্দ্রনাথ ব্যানার্জি, বীরভূম, বর্ধমান, এই সমস্ত অঞ্চল থেকে দেখবেন যে পশ্চিমবঙ্গের সাপোর্টে প্রচুর লেখা গেছিল এনার জন্য, কারণ এনারা বিরক্ত হয়ে গেছিলেন বিগ 5-এর কাজে। আশরাফুদ্দিন চৌধুরী, অন্যতম কুমিল্লার বিখ্যাত বলা যায় কৃষক নেতা, মানে তিনি হয়তো ফজলুল হকের কে কন্টেস্ট করতে পারতেন, তাকেও দূরে সরিয়ে দেওয়া হলো। ঠিক তেমন অনিল বরণ রায়, বাঁকুড়া যারা, যাতে তারা সবাই প্রায় চেনেন, এদেরকে সবাইকে এক এক করে সরিয়ে দেওয়া হবে ঠিক এই 30-এর সময়টা। বিগ 5 ঠিক 29 থেকে প্রায় 35 পর্যন্ত কোনো ক্রমে কাজ চালাবে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত রয়েছেন, সুভাষ যথারীতি আবার বিদেশ চলে যাবে 35 থেকে 37, যখন সুভাষকে হয়তো প্রয়োজন ছিল ওই জায়গাটায়, সুভাষ নেই। শরৎচন্দ্র বোস এই সময় আবার স্বরাজিস্ট পার্টি খুলবে, এবং এই যে ঘটনা প্রবাহের কথাটা বলছি, এটার একটা অন্যতম বলার কারণ আছে যে কংগ্রেস, মানে এই জন্যই বলা হয় কংগ্রেসের 30-এর সময়টা হচ্ছে কংগ্রেস ডিক্লাইন করছে, কংগ্রেস প্রায় নেই ধরে নিতে হবে ওই সময়টায়। ফলে 37-এ যখন, যেটায় আমরা পরবর্তী বিষয়টা দেখবো, 37-এর যে নির্বাচনটা হতে চলেছে, সেখানে কংগ্রেসের কোনো ক্ষমতা সেই অর্থে ছিল না, মাত্র 2 বছর সুযোগ পেয়েছিল কংগ্রেস নিজেকে দাঁড় করানো। ইম্পর্টেন্ট ক্যারেক্টার বীরেন্দ্রনাথ শাসমল। কেন ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কেন আলাদা করেছি সেটা বোঝা যাবে। মেদিনীপুরে 4 বছর কংগ্রেস বন্ধ ছিল। বীরেন্দ্রনাথ শাসমল চিত্তরঞ্জনের অনুসারী, তিনি এই সময় ইম্পর্টেন্ট আরেকবার চেষ্টা করছেন 26-এর পর থেকে নিজেকে ইম্পর্টেন্ট নেতৃত্বে তুলে আনার, কিন্তু যথারীতি বিধানচন্দ্র রায়, কিরণ শঙ্কর রায়ের জন্য উনি বাইরে চলে যাবেন। এটা হচ্ছে অন্যতম আরেকটা, এই যে কেন মেদিনীপুর সহ এই জঙ্গলমহল এলাকায় মানে হিন্দু স্বার্থপন্থী রাজনীতির একটা অতীত আছে, সেটা বোঝা যায় বীরেন্দ্রনাথ শাসমল থেকে। এবং তখনও কিন্তু শ্যামাপ্রসাদ হিন্দুত্ববাদী রাজনীতির অংশে আসেননি, তার আগের ইতিহাস এটা, অলরেডি হিন্দুত্ববাদী রাজনীতির প্রেক্ষাপট শুরু হয়ে গেছে। এবার তাহলে তখন হিন্দুত্ববাদী রাজনীতিটা করতেন কারা? হিন্দু মহাসভা তো আছেই, কিন্তু যার নামটা আমরা সাধারণত ভুলে যাই, মদনমোহন মালব্য। মদনমোহন মালব্য অরিজিনালি কংগ্রেসের হিন্দু স্বার্থ রক্ষাকারী বলে নিজেকে প্রমাণ করতেন, এবং সেখানে খুব মজার ব্যাপার হচ্ছে গান্ধী এটাকে খুব সাপোর্ট করতেন। মানে গান্ধী হয়তো খুব কম হিন্দুত্ববাদী রাজনীতিবিদকে সাপোর্ট করেছেন, তার মধ্যে একজন হচ্ছে মদনমোহন মালব্য, 2 জন বল্লভভাই প্যাটেল। তো মদনমোহন মালব্য ঠিক এই সময় 30-এ যখন দেখছেন যে বেঙ্গল কংগ্রেসের অবস্থা খারাপ, উল্টো দিকে আরেকটা ছোট্ট ঘটনা, মানে বেশ বড় ঘটনা বলা উচিত, ঘটে গেছে। 32-এ কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষিত হয়ে গেছে। এই অবস্থায় উনি ভাবতে শুরু করলেন সত্যিই কংগ্রেসকে দিয়ে আর কিছু হবে না, কংগ্রেসকে দিয়ে আর সম্ভব নয়, অন্তপক্ষে বেঙ্গলে কংগ্রেসকে দিয়ে তো সম্ভব নয়। কারণ যখনই 32-এ কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষিত হলো, যেটা থেকে সব থেকে বড় সাম্প্রদায়িক সমস্যা তৈরি হওয়ার কথা, তো তাতে দেখা গেল উনি যখন বারবার বলতে যাচ্ছেন গান্ধীকে যে অন্ততপক্ষে কংগ্রেস ওপেনলি বলুক
যে আমি কমিউনাল অ্যাওয়ার্ডের বিরোধী। গান্ধী একটা অদ্ভুত কথা বললেন, যে উনি বললেন যে কমিউনাল অ্যাওয়ার্ডকে আমরা গ্রহণ করছি না, কিন্তু আমরা বিরোধিতাও করছি না, মাঝামাঝি একটা অবস্থান। কিন্তু সেই মাঝামাঝি অবস্থান দিয়ে বাংলা কংগ্রেস তো বাঁচানো যাবে না, কারণ বাংলা কংগ্রেসের সবাই তখন যারা বিভিন্ন রকমের রাজনীতিবিদ ছিলেন, এমনকি রাজনীতিবিদ ছিলেন না এমন ব্যক্তিত্ব, রবীন্দ্রনাথ, প্রফুল্লচন্দ্র রায়, সবাই বিরোধী হয়ে গেছে। সবাই বুঝতে শুরু করেছে যে কংগ্রেস মনে হয় তার কাজ ঠিকঠাক করতে পারছে না। তখন এই মতো অবস্থায় নতুন একটা দল তৈরি হবে, কংগ্রেস ন্যাশনালিস্ট পার্টি, যেটা এই মদন মোহন মালব্য শুরু করেন। মদন মোহন মালব্য যখন এটা শুরু করেন, তখন কিন্তু শ্যামাপ্রসাদের আগের একজন হিন্দুত্ববাদী নেতা, খুবই বিখ্যাত ছিলেন, অন্ততপক্ষে 34 থেকে 36-37 পর্যন্ত খুব বিখ্যাত নাম ছিলেন, জে.সি. গুপ্তা, তিনি উঠে আসবেন। অতএব কেন এই কথাগুলো বলছি, যে 29-এ জয়েন করলেও, কংগ্রেসে জয়েন করলেও শ্যামাপ্রসাদ 39 পর্যন্ত হিন্দুত্ববাদী রাজনীতিতে স্থান পাচ্ছেন না। স্থান করতে চাচ্ছেন না নয়, হয়তো স্থান পাচ্ছে না, কারণ আরও বড় লিডার রয়েছে মদন মোহন মালব্য এবং জে.সি. গুপ্তার মতো। শ্যামাপ্রসাদের মধ্যেও একটা দ্বিধা ছিল, যে উনি অবশ্যই কমিউনাল অ্যাওয়ার্ডের বিরোধিতা করছেন, কংগ্রেস হিন্দু স্বার্থ রক্ষা করতে পারছে না, এগুলো বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে না কংগ্রেসে উনি বিধান রায়ের সঙ্গে কম্পিট করতে চান বা সুভাষের সঙ্গে কম্পিট করতে চান, না উনি এই নতুন এনসিপির অংশ হতে চান। এবার শ্যামাপ্রসাদ গেলে কি কিছু হতো, মানে উনি যদি প্রথম থেকেই হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে যেতেন, খুব লাভ কি হতো সেটা বলা কঠিন, আবার কাউন্টার ফ্যাকচুয়াল একটা জায়গায় পৌঁছে যাই আমরা। কিন্তু হয়তো একটা জিনিস 40-এ শ্যামাপ্রসাদ করবেন, তার থেকে একটু আগে থেকে শুরু করলে হয়তো আর একটা জিনিস হতো, যে শ্যামাপ্রসাদের মধ্যে দ্বিধা যেটা আমরা দেখব 44 পর্যন্ত, সেটা থাকতো না। শ্যামাপ্রসাদ বিভিন্ন সময় দ্বিধাগ্রস্ত ছিলেন, সেটা আসি কিভাবে। তো একটা অংশ বোঝা গেল যে 30-এ কংগ্রেস ডিক্লাইনে রয়েছে। পরের অংশ হচ্ছে যে 37-এর যে ইলেকশন, 37-এর ইলেকশনে কংগ্রেস ভেবেছিল যে 2 বছরের প্রচেষ্টায় হয়তো অনেক বেশি সিট পাওয়া যাবে, সে যতই কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষিত হোক। ওরা সব থেকে বেশি পরিমাণ সিট পেল, ওরা পেল 54টি সিট। বৃহত্তম দল, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। উল্টো দিকে মুসলিম লীগ, যেটা কোনোদিন এই ভোট পাওয়ার জায়গাতেই ছিল না, বেঙ্গল প্রভিন্সিয়াল মুসলিম লীগ, এই 30-এর দশক জুড়ে কৃষক স্বার্থর কথা না বলা বা কংগ্রেসের লিডারশিপ ক্রাইসিসের ফলে দেখা গেল ওদের সিট সংখ্যা বেড়ে গেছে 40-এ। উল্টো দিকে ফজলুল হক, যে কৃষকদের কথা বলছেন, তিনি রইলেন তার ঠিক পরে 37-এ। এবার ফজলুল হক প্রথম থেকেই চাইছিলেন কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে, এটা সবার জানা যে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চাইছেন। শ্যামাপ্রসাদ পর্যন্ত বলছেন কংগ্রেসের সঙ্গে হাত মেলানো উচিত, কংগ্রেস এই ডাকে কেন সাড়া দিচ্ছে না। কিরণ শঙ্কর রায় এটা বাদ সাধলেন। প্রথম থেকে কিরণ শঙ্কর রায় এটা বিরোধী ছিলেন, মানে কিরণ শঙ্কর রায়ের এই সিদ্ধান্তহীনতা, এবং সিদ্ধান্তহীন থাকলে আরও ভালো হতো, এমন এমন সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো সবই এগেনস্টে গেছে। তার একটা প্রকৃষ্ট উদাহরণ হয়েছে ইলেকশনে সঙ্গে না যাওয়া। এবার যে মুহূর্তে ফজলুল হকের সঙ্গে উনি হাত মেলালেন না, তারপরের এটা হচ্ছে আর একটা সম্ভাবনাময় সময়, হয়তো যেখানে শ্যামাপ্রসাদ কংগ্রেসেই থাকতেন, কংগ্রেস যদি ফজলুল হকের সঙ্গে হাত মেলাতো, হয়তো উনি থাকার কথা ভাবতেন। 37-এর এই ব্লান্ডারের পর দেখা গেল ফজলুল হক এবং লীগ মিনিস্ট্রি তৈরি করলো। কিন্তু মুশকিল, যেহেতু ফজলুল হক মুখ্যমন্ত্রী হয়েছেন এবং ওনার সিট সংখ্যা কম, পলিসি মেকিংয়ের ক্ষেত্রে লীগই হচ্ছে মেন কথা। এবং এই ফজলুল হকের এই সময়টা খুব কষ্টের। 37 থেকে ভদ্রলোক 41 পর্যন্ত মানে ব্যালেন্স করতে করতে মারা গেছেন বলতে গেলে, মানে সারাক্ষণ ব্যালেন্স করে যেতে হচ্ছে। কীরকম ব্যালেন্স, তার ওটা উদাহরণ এই যে কেপিপি লীগ মিনিস্ট্রি যখন ক্ষমতায় এলো, তখন ওরা একের পর এক এই অ্যাক্ট পাশ করে যাচ্ছে, এবং তার মধ্যে খুব অদ্ভুত সবুজ যে অংশের, যে প্রো পিপল অ্যাক্ট বলে যেগুলোকে আমি বলেছি, এগুলো ছিল সবই ফজলুল হকের ব্রেন চাইল্ড। অন্যদিকে ঠিক সঙ্গে উল্টো দিকে যারা রয়েছেন লীগ মিনিস্ট্রি, তারা একের পর এক প্রো মুসলিম অ্যাক্ট করে যাওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছে। ফজলুল হকের দুটোই শুনতে হচ্ছে, এবং তাতে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে যেমন বেঙ্গল এগ্রিকালচারাল ডেটার্স অ্যাক্ট, মানে যারা কৃষি ঋণ নিতেন তাদের উপর জমিদারদের অত্যাচার তো প্রচণ্ড ছিল, তা সেটা থেকে বাঁচানোর জন্য ফজলুল হক এটা করেছিলেন। মুশকিল হলো একই সঙ্গে কংগ্রেস, এবং এটা
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হয়তো ত্রুটি সেই সময়কার, যেহেতু ল্যান্ড হোল্ডার্সদের সাপোর্ট রয়েছে, জমিদারদের সাপোর্ট রয়েছে, ওনারা বলতে লাগলেন এগুলো অ্যান্টি হিন্দু অ্যাক্ট, হিন্দুদের বিরুদ্ধের অ্যাক্ট। কিন্তু এটা সেই অর্থে হিন্দু বিরুদ্ধের অ্যাক্ট হয়তো নয়, কারণ এটা সকলের জন্যই প্রযোজ্য, যে কোনো সাধারণ কৃষকের জন্য প্রযোজ্য। আবার উল্টো একই দিকে মানি লেন্ডার্স অ্যাক্ট, মহাজনদের জন্য, মহাজনদের ইন্টারেস্ট রেট বেঁধে দেওয়া হবে, প্রচুর সুদ নেওয়া যাবে না। কিন্তু আবার ওখানে কংগ্রেস এবং হিন্দু মানে যারা হিন্দুপন্থী যারা রয়েছেন তারা সবাই এই অংশটায় বললেন যে না, যেহেতু তাদের সাপোর্টার বেস হচ্ছে যে মহাজন এবং মানে অবাঙালি মহাজন এবং বেশ কিছু ক্ষেত্রে হিন্দুর জমিদার, তাই তারা বললেন যে এটাও একটা খারাপ অ্যাক্ট, অ্যান্টি হিন্দু অ্যাক্ট। এই জায়গাটায় হয়তো একটা সুযোগ ছিল, আবার একটা সুযোগ ছিল, শ্যামাপ্রসাদেরও সুযোগ ছিল, কারণ শ্যামাপ্রসাদের কথা তখন শোনা হচ্ছে 37-এ। শ্যামাপ্রসাদ যখন কথাগুলো বলছেন অ্যান্টি হিন্দু অ্যাক্ট, উনি এটা না বললেই হয়তো পারতেন। উনি হ্যাঁ অবশ্যই বলতে পারতেন যে ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা অ্যান্টি হিন্দু অ্যাক্ট, ঠিক আছে। উনি বলতে পারতেন সেকেন্ডারি এডুকেশন বিল একটা অ্যান্টি হিন্দু অ্যাক্ট, সেটা ঠিক, কিছু ক্ষেত্রে ঠিক। কিন্তু এই সার্বিকভাবে আক্রমণ করার ফলে ফজলুল হকেরও আর কোনো উপায় থাকলো না যে পরবর্তীকালে হয়তো যেটা একটা সমঝোতার জায়গা তৈরি হতে পারতো সেটা তৈরি করবার। উল্টো দিকে এদিকে কংগ্রেস তখনও নিজেদের মধ্যে লড়ছে, একদিকে কিরণ শঙ্কর রায়, উল্টো দিকে শরৎ বোস এবং সুভাষ বোস, তারা সবে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সঙ্গে ঝামেলা করে ততদিনে ফরওয়ার্ড ব্লক গঠন করেছে। এবার যেহেতু ফরওয়ার্ড ব্লক গঠন করেছে, সুভাষের একটা অন্যরকম দায় এসে পড়েছে। সুভাষের দায় হচ্ছে নিজেকে যতটা পরিমাণে নন কমিউনাল দেখানো যায় সেই চেষ্টা করে যেতে হবে। শ্যামাপ্রসাদ এই সময় সুভাষকে চিঠি লিখছেন যে আপনি হিন্দুদের হয়ে বলুন, আপনার কথা তো সবাই শোনে, তো আপনি হিন্দুদের হয়ে বলুন। উনি বলছেন যে না, ডাইরেক্টলি বলা যাবে না, ব্যালেন্স করতে হবে। শ্যামাপ্রসাদ ততদিন আর ব্যালেন্স করবার ইচ্ছায় নেই। এই অবস্থায় একটা চেঞ্জ আসছে। এতদিন পর্যন্ত ন্যাশনাল যে যার কথা বললাম, কংগ্রেস ন্যাশনালিস্ট পার্টি এবং উল্টো দিকে এই হিন্দু মহাসভা, তার চরিত্র অন্যরকম ছিল মালব্যের সময়। এটাকে সফট হিন্দুত্ব বলা যায় একটা সেন্সে। 37-এ ঠিক এই সময়ে যখন এদিকে লীগ মিনিস্ট্রি তৈরি হচ্ছে, সাভারকার ক্ষমতায় আসছে। ওখানে সাভারকার এসে সমস্ত হিন্দু মহাসভার চরিত্র খোলমঞ্চে বদলে দিলেন এবং উনি এলেন 39-এ। এবং 39-এ এসেই যে ঘটনাটি ঘটলো, শ্যামাপ্রসাদ ভাবলেন যে ঠিক আছে, যেহেতু কংগ্রেস হিন্দুদের হয়ে কথা বলতে পারছে না, আমি হিন্দু মহাসভায় যাব। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে পরেরটা। এই অংশটি খুব একটা সোর্স পাওয়া যায় না, 2 থেকে 3 জন এই কথাটা বলেছে। সেটা হচ্ছে এটা, কথায় আছে যে শ্যামাপ্রসাদ যেদিন হিন্দু মহাসভায় জয়েন করতে যান, তার আগে উনি এই কথাটা জানিয়ে গান্ধীর সঙ্গে দেখা করেন। উনি ভেবেছিলেন গান্ধী হয়তো নিরস্ত করবেন, যেমন বীরেন্দ্রনাথ শাসমল 26-এ যখন কংগ্রেস ছাড়তে যাচ্ছেন, উনি ভেবেছিলেন যে গান্ধী হয়তো আমাকে নিরস্ত করবে, বলে না, মানে যেমন সুভাষকে বা জওহরলালকে মাঝে মাঝে করতেন, এসো না না তোমাকে বেরোতে হবে না, তো এটা করবেন। কিন্তু সেখানে ঘটলো অন্য ঘটনা। এবং এটা বলে রাখি, এটা খুব ডিবেটেবল, কারণ আমি 2টি মাত্র সোর্সে পেয়েছি, একজন বলরাজ মাধক আর একজন ইয়েতে ওই লিভসে, মানে ওনার নিজের কথায়, অন্য কোনো সোর্স আমি পাইনি। তো কি কথা হচ্ছে, গান্ধী হঠাৎ বলে ফেললেন যে somebody was needed to lead the Hindus after মালব্যজি। এই কথাটা, মানে মালব্য বেঁচে আছেন, সেই অবস্থায় শ্যামাপ্রসাদকে এই কথাটা বলে দেওয়া, এটা একটা অন্য কথা। মানে এটা শ্যামাপ্রসাদও ভাবতে পারেন না যে আমাকে মালব্যজির জায়গায় বসাচ্ছেন, এত বড় জায়গায়। তো আরও অনেক কথা বলেছিলেন, আমি ছোট্ট অংশগুলোই তুলেছি। তো তাতে মুখার্জি বলেন যে বাট ইউ উইল ডাব মি অ্যাজ এ কমিউনাল, মানে তাহলে তো আপনি আমাকে কমিউনাল বলবেন। তো এখানেই হচ্ছে গান্ধীর কথাটা, গান্ধী কেন এগুলো বলেছিলেন, এটাকে আর একটু সময় নিয়ে হয়তো আলোচনা করা উচিত। যে উনি বললেন যে লাইক শিবা হু ড্র্যাঙ্ক দ্য পয়জন আফটার চার্নিং দ্য সি, মানে যেমন শিব যেমন বিষ খেয়েছিলেন সমুদ্র মন্থনের পর। এটা খুব ইন্টারেস্টিং কথা যে somebody must be there to drink the poison of the Indian politics. কমিউনালিজম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্সের পয়জন, কাউকে তো একটা খেতে হবে, তুমি খাও, যাই হোক ভালো, তো তুমি খাও। উনি তো বিষ খেয়ে হবেন কি, বলছে প্যাটেল ইজ এ কংগ্রেসম্যান উইথ এ হিন্দু মাইন্ড, যে আমি তো প্যাটেলকে রেখেছি কংগ্রেসে, হিন্দুত্ববাদী এবং সে কংগ্রেসম্যান। তুমি
ইউ বি দ্য হিন্দু সভাইট উইথ আ কংগ্রেস মাইন্ড। মানে উনি চাইছিলেন ঠিক যেমন মালব্য হচ্ছে সফট হিন্দুত্বপন্থী, তাকে রাখা হোক। কারণ একটা ভয় ছিল গান্ধীর ভয় হচ্ছে যে সাভারকার এত উগ্র হিন্দুত্ব, একজন যদি কেউ সঙ্গে ব্যালেন্স করবার জন্য থাকে শ্যামাপ্রসাদ। আর একটা কারণ আছে, আর একটা কারণ হচ্ছে অন্যদিকে তো সুভাষ চলে গেছে বেঙ্গলে, এখন বেঙ্গলে সুভাষ ফরওয়ার্ড ব্লক খুলে ফেলেছে। তো সুভাষ যেহেতু ফরওয়ার্ড ব্লক খুলে ফেলেছে, ওখানে আর একটা নেতৃত্ব তো দিতে হবে, কিরণ শঙ্কর রেখে দিতে আর হচ্ছে না, তো সেই নেতৃত্ব হবেন শ্যামাপ্রসাদ। এটা খুব ব্যালেন্স একটা, উনি হয়তো একটা প্ল্যান নিয়েছিলেন। এবার প্রশ্ন হলো শ্যামাপ্রসাদ সেটার কি করলেন? শ্যামাপ্রসাদ কি কংগ্রেস মাইন্ডেড হিন্দু সভাইট হলেন মানে মানে ওই সোকল্ড বিষ খাওয়ার পর? এটা হলো প্রশ্ন। কারণ সত্যি এই দেখাটা যেটা 39-এ হচ্ছে এবং তারপর 41 পর্যন্ত অ্যাটলিস্ট শ্যামাপ্রসাদ একবার চেষ্টা করেছিলেন, দুবার চেষ্টা করেছিলেন 40 এবং 41-এ কম্প্রোমাইজ করার। একবার কম্প্রোমাইজ করতে চাইবেন সুভাষের সাথে, সেকেন্ড বার কম্প্রোমাইজ করতে চাইবেন ফজলুল হকের সাথে। সেটা কম্প্রোমাইজ সাকসেসফুল হবে, কিছুদিন চলবে, মিনিস্ট্রি ভেঙে যাবে। এটা আবার দুটো সম্ভাবনাময় মুহূর্ত ছিল হয়তো, যেখানে একজন শ্যামাপ্রসাদ হিন্দুত্ববাদী নেতা হিসাবে একটা ব্যালেন্স করবার চেষ্টা করতে পারতেন। কি হয়েছিল সমস্যাটা? সমস্যাটা হচ্ছে ঠিক একই সময়ে যখন উনি হিন্দু সভার এরকম লিডার হিসেবে বাংলায় এসে পৌঁছালেন, উল্টো দিকে এসে পৌঁছেছে শরৎ বোস এবং সুভাষ। এবং শরৎ বোসের তখন প্রচণ্ড প্রয়োজন নিজেকে দেখানো যে বাংলার অবিসংবাদী নেতা তারাই। মানে এটা ছাড়া উপায় নেই, কারণ সব জায়গা থেকে সুভাষ যেভাবে আক্রমণ করা হয়েছে, তখন তার একমাত্র ব্যাস্টিয়ান একটাই, ক্যালকাটা কর্পোরেশন। ক্যালকাটা কর্পোরেশন যদি ধরে রাখতে না পারে, সুভাষের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে বলা মুশকিল। তো সুভাষ যথারীতি চেষ্টা করলেন ফরওয়ার্ড ব্লক গঠন করে। এবার দুজনেরই একটা চেষ্টা হয়েছিল, শ্যামাপ্রসাদ এবং সুভাষ বোস দুজনেই একটা মানে কম্প্রোমাইজ করবার চেষ্টা করেছিলেন, একটা সিট সমঝোতায় আসার চেষ্টা করেছিলেন। ভাবুন, একদিকে সোশ্যালিস্ট ফরওয়ার্ড ব্লক, অন্যদিকে ততদিনে প্রায় হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত হিন্দু মহাসভা এক জায়গায় আসতে চাইছে। এটা এক্সেপশনাল, কিন্তু ঝামেলা হচ্ছে এগুলো সমস্যা হচ্ছে আমাদের নেতৃবর্গের একটা সমস্যা হচ্ছে যে ওনারা অনেক বড় বড় আদর্শের ক্ষেত্রে যখন ওরা কম্প্রোমাইজ করেন, খুব ছোট ছোট ক্ষেত্রে ওনারা কম্প্রোমাইজ করেন না। কীরকম? দুটো ব্যক্তিকে নিয়ে ঝামেলা শুরু হলো। একজন বেলেঘাটায় দাঁড়াতেন, আর একজন সম্ভবত পাথুরিয়াঘাটার লোক ছিলেন। দুজন কোথায় দাঁড়াতেন আমি ভুলে গেছি, বেলেঘাটাটা মনে আছে। সমস্যা হচ্ছে একজন হচ্ছে নেতাজির খুব কাছের, কিন্তু খুব অযোগ্য। মানে সবাই বলতো যে ইনি জিতবেন না, এনাকে জেতানো মুশকিল। কিন্তু সুভাষ এই একটা অদ্ভুত ইয়ে ছিল, উনি ওনার কোটারিকে খুব ভালোবাসতেন, তো উনি ওনাকে সিট দেওয়ার জন্য বসে আছেন। শ্যামাপ্রসাদ দিকে বলছেন না, ওই জায়গায় আরও বেটার লোক আছে, তাকে দেওয়া হোক। উল্টো দিকে শ্যামাপ্রসাদ একজনকে চান না, সেখানে সুভাষ তাকেই বসাতে চান। এই দুটো সিট নিয়ে ঝামেলাটা শুরু হয়, রাত পর্যন্ত আলোচনা চলে। শরৎ বোস অত এবেল না হলেও একটা ওনার মধ্যে একটা জিনিস দেখেছি যে চেষ্টা থাকে সবসময় কনসিলিয়েট করবার। তো কনসিলিয়েট করবার রাত্রি পর্যন্ত চেষ্টা হয় এবং সেটা ফেল করে। কর্পোরেশনের ভোট হয়, ভোটে আসনে দেখা যায় অদ্ভুত একটা ঘটনা। ফরওয়ার্ড ব্লক, সুভাষ তখন একদম অবিসংবাদী নেতা, ফরওয়ার্ড ব্লক ভোট পেয়েছে 21,000, হিন্দু মহাসভা ভোট পেয়েছে 20,000, যেটা ইম্পসিবল, মানে কেউ ভাবতে পারেনি এটা হতে পারে, সুভাষও ভাবতে পারেনি এটা হতে পারে। তো আবার যথারীতি এবার তো আবার সিট সমঝোতা করতে হবে, 21 এবং 16 সিট সংখ্যা অবশ্য আলাদা, 16 এবং 21। ফরওয়ার্ড ব্লক 21, 16 সিট পেয়েছে হিন্দু মহাসভা। কর্পোরেশন গঠনই হবে না। তো এই অবস্থায় কী হবে? সুভাষ আবার শরৎ বোস সবাইকে নিয়ে বসলেন একই রকমভাবে, আবার যদি একটা সমঝোতা করা যায়, তো করা গেল না আবার যথারীতি। সুভাষও মানতে চাইছেন না। এইখানটায় হয়তো দুজনেই নিজেদের ইগোটাকে একটু আলাদা করতে পারতেন, তাহলে হয়তো অন্য বাংলার ইতিহাস অন্যরকম হতো। কিন্তু তারপর সুভাষ যেটা করলেন সেটা খুব ডেঞ্জারাস। যেটা সুভাষের জন্য, মানে সুভাষের বলতে গেলে বেঙ্গলের পলিটিক্যাল কেরিয়ার ধ্বংস হয়ে যায় ওটার জন্য। আমরা তারপর দেখছি সুভাষ আইএনএতে চলে যাচ্ছেন ইত্যাদি, আমরা অন্য একজনকে পাচ্ছি আন্তর্জাতিক নেতা হিসাবে, নেতৃত্ব হিসাবে। উনি কি করলেন? উনি মুসলিম লীগের সঙ্গে হাত মেলালেন কর্পোরেশনে, এবং প্রথমবার এমন একজন মেয়র হলেন যিনি পাকিস্তান প্রস্তাব সাপোর্ট করেছিলেন। এটা হওয়ার পর স্বাভাবিক সুভাষের আর জনসমর্থন থাকে না খুব একটা। সুভাষ অনেক চেষ্টা করলেন, উনি বারবার বোঝানোর চেষ্টা করলেন আমি এটা
সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যই করেছি, কিন্তু সেটা আর তখন আর সেদিকে নেই, খেলা অন্যদিকে চলে গেছে। শ্যামাপ্রসাদের ক্ষমতা এই ঘটনাটির পর থেকে বাড়লো। শ্যামাপ্রসাদ একধারে প্রচুর সিট নিয়ে উঠে এসেছেন। উল্টো দিকে একটা কথা বলতে গেলে, এই যে আজ পর্যন্ত সুভাষ এই যে বলে যেতেন যে কম্প্রোমাইজ করে যাচ্ছে বাকিরা, উনিই তো কম্প্রোমাইজ করে নিলেন। আমি এত ওনাকে সম্মান করি, ভদ্রলোককে, আমি চাইছিলাম যে উনি নেতা হন, উনি মেয়র হন ইত্যাদি, তো তিনি এটা কি করলেন? সুভাষ সেই মানে হয়তো পরে ভেবেছিলেন যে এটা একটা খুব বাজে রাজনৈতিক চাল হয়ে গেল, রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে খুব বাজে একটা পথ। তো উনি প্রথমে চেষ্টা করলেন হলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ করে একটু জনসমর্থন ফেরানো, হলো না, জেলে গেলেন। তারপরেই সুভাষ নেই। আবার সব থেকে ইম্পর্টেন্ট পরিস্থিতিতে সুভাষ বাইরে। সুভাষ আর নিজেকে কোনোদিন আর ফিরবেনই না হয়তো, বা ফিরলেও সেটা অন্যরকম। তো এরপর থেকে শ্যামাপ্রসাদের রাইজ হচ্ছে হিন্দু লিডার হিসাবে। তার আগে পর্যন্ত, এখনো পর্যন্ত উনি চেষ্টা করে যাচ্ছিলেন কিছু কিছু ক্ষেত্রে একটা কম্প্রোমাইজের জায়গায়, হিন্দু সেন্সে কম্প্রোমাইজের জায়গায়। তো সেখানে কি হলো, 41-এ ঢাকায় একটা দাঙ্গা হলো। কলকাতা দাঙ্গা নিয়ে আমরা সবাই জানি, ঠিক ঢাকাতে ঠিক 41-এ এমন একটা দাঙ্গা হয় যেখান থেকে কিন্তু ঢাকায় যে হারে লুটপাট এবং মানে দুপক্ষই শুরু করেছিল অবশ্য, কিন্তু সেটা যেদিকে যায় তার যা বারবারিটি সেটা ভয়ঙ্কর। মুশকিল হচ্ছে যে জায়গাটায় এতদিন পর্যন্ত দাঙ্গা ছিল সাধারণ মানুষের বিষয়, রাজনৈতিক নেতৃত্ব যেতেন সেটাকে থামাতে। 41-এর ঢাকার দাঙ্গা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বরা সেই দাঙ্গা চালাচ্ছেন, লিড করছেন। এটা হয়ে গেল খারাপ অবস্থায়। ফলে যেটা হলো যে এই ঢাকা অঞ্চল এবং ঢাকার আশেপাশের যে সমস্ত হিন্দু অঞ্চল, তাদের মুখে আর বিশ্বাসটা ফিরল না। ঠিক যেমন কলকাতা দাঙ্গার পর আর কোনোদিন বিশ্বাস ফেরেনি, সম্ভব ছিল না এরপর আর বিশ্বাস ফেরত না। তো সেই সময় একমাত্র এবং অদ্ভুত, এটা প্রত্যেকবার মনে হয় কংগ্রেস এত বোকা কি করে হতে পারে, এই অবস্থায় ঢাকায় কে না যায়, একমাত্র শ্যামাপ্রসাদ যাওয়ার চেষ্টা করছে। এটা আবার শ্যামাপ্রসাদকে স্বাভাবিকভাবেই মানে হিন্দু লিডার হিসাবে সামনে তুলে আনলো, যে সুযোগটা মানে কংগ্রেসি ব্যর্থতার জন্যই তৈরি হয়েছে, আর কেউ নেই তখন। যদুনাথ সরকার টরকারের মতো ব্যক্তিত্ব বলা শুরু করলেন যে শ্যামাপ্রসাদ ছাড়া আর মনে হয় হিন্দু কোনো নেতা নেই। এটা এই সময় থেকে শুরু হবে কথাটা, এবং এটাই হচ্ছে বলা যেতে পারে শ্যামাপ্রসাদের উত্থানের সময়। কিন্তু শ্যামাপ্রসাদ তখনও হয়তো বুঝছেন না যে তিনি হিন্দুত্ববাদী নেতা হয়ে গেছেন। তো তিনি কি করলেন, তারপরেই ওনার প্ল্যান ছিল ফজলুল হকের নিউ প্রোগ্রেসিভ ক্যাবিনেটে, যেখানে লীগ এবং হক আলাদা হয়ে গেছে, হকের সঙ্গে এক জায়গায় মিলে প্রোগ্রেসিভ ক্যাবিনেটে যোগদান করলে ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়েছে, ভারত ছাড়ো আন্দোলন নিয়ে ওনার প্রচণ্ড কি বলবো, প্রচণ্ড বিতর্কিত কার্যকলাপ ওনার রয়েছে, সেটা অবশ্যই। সেই সময় অবশ্য এটার একটা খুব অদ্ভুত দিক আছে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কথা আছে। কেউ বলছেন যে উনি করতে চাননি, সাভারকার জোর করে করিয়েছেন। এক অংশ বলছে উনি মাঝে নাকি গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন, গান্ধী বলেছিলেন তুমি জয়েন করো না, তাহলে কে, আমরা যখন সবাই জেলে চলে যাব কে তখন নেতৃত্ব দেবে। আর একটা অংশ বলছে যে না উনি চাইছিলেনই মন্ত্রিসভার সঙ্গে থাকতে এবং অন্য কোনো কাজে যেতে চান। এই আলাদা আলাদা মত এই বিষয়টা নিয়ে আছে 42 নিয়ে। কিন্তু 42-এ একটা ঘটনা পরিষ্কার হয়ে গেল, উনি ফজলুল হকের সঙ্গে একটা যে কম্প্রোমাইজে আসতে চাইছেন, সেটা যদি এইখানে হয়তো ব্রিটিশ যারা অফিসিয়াল তারা ভুলটা করে। ব্রিটিশ অফিসিয়ালরা তখনও লীগকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ওই সময় যদি ভারতকে মানে ধরে নিন ভারত একটা আবার কাউন্টার ফ্যাকচুয়াল, ভারত ডিভাইডেড হচ্ছে, ইন্ডিয়া বেঙ্গল ইউনাইটেড থাকছে, এরকম অবস্থা যদি চাইতেন ব্রিটিশ অফিসিয়ালরা, ওনারা হয়তো এই ফজলুল হক এবং মুখার্জি মিনিস্ট্রিকে সাপোর্ট দিতেন। সেটা ওনারা করলেন না, লীগের দিকে সাপোর্ট গেল। খাজা নিজামুদ্দিন আসবে 43-এ নেতা হিসাবে, নতুন মন্ত্রিসভা গঠন হবে, লীগ এবার পিওরলি লীগ মন্ত্রিসভার ঠিক আগের মুহূর্তে একে বিশ্বযুদ্ধ এবং অন্যদিকে ক্রপ ফেলিয়ার, মানে ফসল হয়নি সেই বছর, তাতে বেঙ্গল ফেমিনের পরিস্থিতিটা তৈরি হবে। বেঙ্গল ফেমিন বলতে পারেন শেষ জায়গা যেখানে হয়তো এই হিন্দু মুসলমান সমস্যা আটকানো যেত। এতগুলো বললাম, এই প্রত্যেকটাতেই পোটেনশিয়াল ছিল, প্রত্যেকটাতেই একটু অন্যদিকে গেলে হয়তো অন্যরকম হতে পারত ঘটনাটা। শ্যামাপ্রসাদকে আজকে হয়তো অন্যরকম একজন নেতা হিসাবে আমরা চিনতাম, হয়তো কিরণ শঙ্কর রায়ের মতো নেতা হতেন সেই সময়। তো 41-এ কি হলো, 42-এ যেটা হলো, 42-এর শেষ থেকে যখন এই ফেমিনের দিকে বা দুর্ভিক্ষের দিকে পরিস্থিতি এগোচ্ছে, তখন
নিজামুদ্দিন মন্ত্রিসভা বারবার বলা শুরু করলো যে না না, এরকম ফেমিনের কোনো পরিস্থিতিই তৈরি হয়নি, সব ঠিক আছে, সব আমাদের কাছে শস্য আছে, সব খাবার আছে, কেউ কোনো অসুবিধা হবে না। কিন্তু অন্যদিকে প্রচণ্ড যত দিন যেতে লাগলো 43-এ বোঝা গেল যে লোকে খেতে পাচ্ছে না। ওই যেটা আমরা সবাই সিনেমা থেকে উপন্যাসে দেখেছি, ওই ফ্যান দাও বলে ঘুরে বেড়াচ্ছেন যে সমস্ত ব্যক্তিত্ব, এবং সেই ঘটনাটা শুরু হচ্ছে। এবার মুশকিল হলো, যথারীতি কিরণ শঙ্কর রায় কংগ্রেসে ছিলেন, উনি এ সময় কি করতে পারতেন, উনি একটা কনসলিডেটেড ত্রাণ ব্যবস্থার কথা ভাবতে পারতেন। কারণ কংগ্রেসের উত্থানের একটা অন্যতম কারণ হচ্ছে সে বন্যার সময় ত্রাণ দেয়, এবং বন্যার সময় যখন ত্রাণ দেয় সেই ত্রাণটা আসে কিন্তু ব্রিটিশদের কাছ থেকেই। এটা চিরকালের কংগ্রেস পলিটিক্স। কংগ্রেস ত্রাণের টাকাটা নেয় ব্রিটিশদের কাছ থেকে, বেলায় নিজের নামে, ফলে কংগ্রেস ক্ষমতাশালী হয়েছে এই করে। কিরণ শঙ্কর রায় জানি না, প্রচণ্ড আইডিয়ালিস্ট ছিলেন হয়তো, উনি বললেন যে আমি এই লীগ মিনিস্ট্রির কোনো টাকা নেব না, আমি নিজে করব। ফলে স্বাভাবিকভাবেই আর ত্রাণ দেওয়ার মতো অবস্থা নেই কংগ্রেসের পক্ষে, কংগ্রেস অত ত্রাণ দিতে পারছে না। উল্টা দিকে লীগ যেটা করেছিল, যে লীগ মানে আসলে কি হয় যখন আমরা আর কি কংগ্রেসের ভুল, শ্যামাপ্রসাদের ভুল, সুভাষের ভুল খুঁজতে বসি, আমরা উল্টো দিকে যে লীগে কারা বসে আছে এটা আমরা দেখি না। তারা তো মানে ভুল নয়, মানে ক্রিমিনাল কাজকর্ম করে যাচ্ছেন। খাজা নিজামুদ্দিনের যে সমস্ত মুসলিম লীগ সাপোর্টার যারা ছিলেন, তারা কি শুরু করলে, তারা একটা অন্য খেলা শুরু করলেন, বেছে বেছে ত্রাণ দেবেন শুধুমাত্র মুসলমানদের, এবং তাতে যাতে আরও বিভেদটা তৈরি করা যায়। তো তার সঙ্গে আর একটা জটিলতা তৈরি হলো। ঠিক দেখবেন, এই যে যখন আগের অংশটায় বলছিলাম, এই যে 2 নম্বর পয়েন্ট, 2 এবং 3 নম্বরে যেটা প্রো মুসলিম অ্যাক্ট যেগুলো আছে, ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বিল, এই সময় একটা ঘটনা ঘটেছিল। যখন সংরক্ষণ দেওয়া হচ্ছে, মুসলমানদের জন্য সংরক্ষণ দেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এত পরিমাণ শিক্ষিত মুসলমান নেই যাদেরকে সেই সিটগুলোতে দেওয়া যায়। তো তা কী হবে, তার উল্টো দিকটা কী হবে তখন? তো সংরক্ষিত সিটগুলোকে ওপেন সিট করে দেওয়ার কথা নিয়ম। ফজলুল হক প্রচণ্ড পরিমাণে আক্রমণ এবং এরকম কিছু লিডার ছিল খুব, যাদের প্রেসারে উনি করলেন কি, উনি বলতে শুরু করলেন আসলে তো যেহেতু সব জায়গাতেই মুসলমানরা রয়েছেন, তারা এসে ভর্তি হবেন এখানে। এটা সম্পূর্ণভাবে মানে এই হিন্দু মুসলমান সম্পর্ক ধ্বংস করার পক্ষে একটা প্রথম ইম্পর্টেন্ট কারণ। এই যে যখন, এবং এটা উনি করেও যাচ্ছিলেন, পশ্চিম থেকে লোক আসছিল, আফগানরা এসে এখানে চাকরি পাচ্ছিল, এরকম ঘটনা ঘটেছে। এবং যখন এই আফগান গোষ্ঠীর লোক এসে পৌঁছাচ্ছে, তাদের মধ্যে কিছু খাকসার লিডার আছে, এদের নিয়ে খুব কম কথা বলা হয়। আসলে দেখবেন যখন এই 41-এর থেকে দাঙ্গাটা যখন শুরু হচ্ছে, বা ফেমিনের সময় যখন হিন্দু মুসলমান সম্পর্ক এত খারাপ হচ্ছে, তার পিছনে কারা আছে? পিছনে হচ্ছে এই খাকসার লিডার, যারা আসছে আফগানিস্তান থেকে, প্রচণ্ড পরিমাণে ধর্মান্ধ হিন্দু, মানে হিন্দু বা বলুন যে আমার বাঙালি মুসলমান হয়তো এতটা এরকম উগ্র নয়, কিন্তু খাকসারের সময় কী করা শুরু করলো, ওনারা বললো যে হ্যাঁ ত্রাণ দেবো যদি ধর্ম পরিবর্তন করো। এটা অদ্ভুত কথা, এবং এটা সবাই জেনেও গেল, কংগ্রেসও জেনে গেল। শ্যামাপ্রসাদ বললো যে এসব কি, শ্যামাপ্রসাদ কম্প্রোমাইজ করতে গেলেন, মানে খাকসারদের বিরুদ্ধে তখন কিছু করার নেই, ওদেরই মিনিস্ট্রি, ওদেরই সব কিছু, তো কম্প্রোমাইজ করতে গেলেন যে এটা অ্যাটলিস্ট করো না। কিন্তু তাতে খুব একটা লাভ হওয়ার নয় তখন। তো উনি কি করলেন, যেহেতু শ্যামাপ্রসাদের সবসময় সাপোর্ট বেস ছিল মারোয়ারি বিজনেসম্যান এবং মানি লেন্ডার্স, তাদেরকে নিয়ে উনি আর একটা তহবিল তৈরি করলেন, ত্রাণ তহবিল। এবার মুশকিল হচ্ছে, এখানে একটা গন্ডগোল আছে, যে উনি কাকে ত্রাণ দিচ্ছেন। একটা অংশ বলবে যে উনিও বেছে বেছে হিন্দুদেরকে ত্রাণ দেওয়া শুরু করলেন। তো এখন অনেক প্রশ্ন হচ্ছে যে শ্যামাপ্রসাদ কিছু ক্ষেত্রে সেটা ডিফেন্ড করেছেন, যে যখন লীগের কাছ থেকে ওরা ত্রাণ পাচ্ছে, আমি কেন হিন্দুদের কথা দেখবো না, এবং সেই অবস্থায় দাঁড়িয়ে হয়তো তখন আমরা যদি ওরকম থাকতাম হয়তো ওইভাবে হ্যাঁ ঠিকই তো বলছেন। কিন্তু উল্টো একটা দিকও আছে, সাভারকারের একটা প্রেশার ছিল এই সময়টা, এবং মুশকিল হচ্ছে যারা একমাত্র সেই সময় হয়তো তাদের বিবেক বেঁচে ছিল, যারা, তাদের ক্ষমতা নেই। কমিউনিস্ট পার্টি যাচ্ছে ত্রাণ মিলোতে, তাতে তাদের সম্পদের পরিমাণ এত কম, সেটা দিয়ে সম্ভব না সেই অবস্থায়। আর কংগ্রেস মুখ লুকিয়ে বসে আছে কিরণ শঙ্কর রায়, যে আমি টাকা নিয়ে ত্রাণ দেবো না, এবং সেই নিয়ে নানা রকমের ঝামেলা হয়েছে। শ্যামাপ্রসাদ বলেছেন যে কেন হিন্দু মুসলমান একসঙ্গে বসে খাচ্ছে, এটা তো করার কথা না, কারণ আপনি দেখতে পাচ্ছেন না বাইরে কীরকম খাকসাররা কীরকম করছে, ওরা কীরকম করছে, আপনি এখনও সম্প্রীতির কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, রাগ হওয়ার কথা, হয়তো রাগ থেকেই বলছেন কথাগুলো, কিন্তু একটা অংশ তখনও চেষ্টা করে যাচ্ছে, সম্প্রীতির চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু যেটা হলো, এই যে এই
ফেমিনের পর যে বিষয়টা শুরু হবে, শ্যামাপ্রসাদকে নিয়ে অন্ততপক্ষে কলকাতার হিন্দু মধ্যবিত্ত একটা বিষয় শিওর হয়ে যাবে যে ইনি হিন্দু নেতা, এনাকেই চাই। এবং তাদের মধ্যে খুব বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন, বিড়লা, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, তারা সবাই শ্যামাপ্রসাদকেই নেতা হিসেবে ভাবা শুরু করলেন এই সময় থেকে। কারণ ওনাদের মনে হতে লাগলো যে হয়তো হিন্দু স্বার্থ ইনি রক্ষা করতে পারবেন। এবং এর পরের যে অংশটা সেটা মোটামুটি সবাই জানেন এর 45-এর পর থেকে। কিন্তু আমি যে অংশটার উপর বারবার ফোকাস করতে চাইছি, যেটা যে শ্যামাপ্রসাদ 44-এ যে কথাটি ভাবছেন, শ্যামাপ্রসাদ 41-এ সে কথাটি ভাবেননি। অর্থাৎ শ্যামাপ্রসাদ যে হিন্দুত্ববাদী হবেন কি না সেটা 41-এ কেউ জানতো না। ফলে প্রথম থেকেই ওনাকে ওই রকম ভাবে নাও ভাবা যেতে পারে। বরং বলা যেতে পারে ওনার 3টে স্টেজ আছে লাইফে বিশ্বাসের। প্রথমে ছিলেন তিনি মধ্যবিত্ত বাঙালি কলকাতাতান্ত্রিক নেতা, সেটা অনেকেই ছিলেন, মানে সেটার মধ্যে কোনো দোষ নেই। সেটা সুরেন্দ্র রয়েছেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি রয়েছে, বিপিনচন্দ্র পালও শেষের দিকে ওই দিকেই মুভ করছেন, কলকাতাতান্ত্রিক নেতা হয়ে গেছেন। পরে উনি যেদিকে যাচ্ছেন সেটাকে বলা যেতে পারে হিন্দু স্বার্থ রক্ষাকারী কংগ্রেসম্যান, যেটা গান্ধী ওই যে বলতে চেয়েছে তুমি কংগ্রেস মাইন্ডেড হিন্দু সভাইট হয়ে যাও, মানে গান্ধী ওটাই চাইছিলেন হয়তো। 44-এ গিয়ে কিন্তু উনি ততদিনে সম্পূর্ণ পরিমাণে একজন হিন্দু লিডার, পশ্চিমবঙ্গের হিন্দু লিডার। তো 3টে স্টেজে ওনার ডেভেলপমেন্ট হয়েছে। তাই শ্যামাপ্রসাদকে নিয়ে যখনই এই বক্তব্যটা রাখতে হয় তখন একটা জিনিস ভাবতে হয় যে এই ভূতাপেক্ষ বিচার, যে কথাটা বারবার বলছিলাম, রেট্রোস্পেক্টিভ জাজমেন্ট না করে এটা বিচারটা করতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই একটা করে সম্ভাবনা ছিল, পোটেনশিয়াল ছিল, যেখান থেকে শ্যামাপ্রসাদ অন্য রাজনীতিতে যেতে পারতেন। কিন্তু সেই সম্ভাবনাগুলো, মানে অন্তপক্ষে বেশ কতগুলো সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাগুলো প্রত্যেকটা হারিয়ে গেছে কারো না কারো দোষে। কিছু ক্ষেত্রে শ্যামাপ্রসাদের দোষ, কিছু ক্ষেত্রে কংগ্রেসের ব্যর্থতা, কিছু ক্ষেত্রে ইগোর লড়াই, সবই হতে পারে, কিন্তু এগুলো তৈরি হয়েছিল। তো এই পোটেনশিয়ালগুলো সবসময় শ্যামাপ্রসাদকে নিয়ে বিচার করতে গেলে বা শ্যামাপ্রসাদের রাজনীতিকে বিচার করতে গেলে এই পোটেনশিয়ালগুলোর কথা ভাবা উচিত। 44-এর পর থেকে তো উনি অদ্ভুতভাবে ডিভাইডেড, মানে ভারত ডিভাইড হোক না হোক, বেঙ্গল ডিভাইডেড হোক, এই দিকেও চলে যেতে চাইবেন, যেটা কিন্তু 41-এ শ্যামাপ্রসাদ হয়তো বলতেনই না, বা এমনকি হয়তো 44-এও বলতেন না। চলে পরের দিকে বলার, মানে ভেহেমেন্টলি ওটার সাপোর্ট করতে শুরু করলেন। সেটা এক অন্য ধরনের শ্যামাপ্রসাদের নেতৃত্ব। কিন্তু তার আগের নেতৃত্বে এইরকম সময় বিভাজন হয়েছে, ঠিক যেমন সুভাষের ক্ষেত্রেও হয়েছে, গান্ধীর ক্ষেত্রেও হয়েছে। তো শ্যামাপ্রসাদ শুধুমাত্র হিন্দু লিডার ছিলেন না, এটা আমার যতবার মনে হয়েছে। অ্যাটলিস্ট 44 পর্যন্ত শুধুমাত্র হিন্দু লিডার ছিলেন না, 44-এর পর থেকে শুধুই হিন্দু লিডার হয়ে গেছেন। মানে 41 থেকে ওটা প্রসেসটা শুরু হলো, 44 থেকে উনি শুধুই তখন হিন্দু স্বার্থ রক্ষাকারী, মানে হিন্দু সভার লিডার হয়ে নিজে উঠে আসছেন। তো এতগুলো স্টেজ কিন্তু আছে এবং ব্যাপারটা বেশ জটিল। মানে ওনার ভদ্রলোকের জীবনের উত্থান পতন, একটু বন্ধুর পথ রয়েছে সব জায়গাতেই, মানে আদর্শের ক্ষেত্রেও বন্ধুর পথ রয়েছে, সেটাকে ওই রকম জাস্ট টেলিওলজিক্যালি বলে দেওয়া যায় না। এই কথাটাই আমি আর কি বারবার বলবার চেষ্টা করছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। ও হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ডক্টর ঘোষ। অত্যন্ত মানে ঐতিহাসিক, চুলচেরা ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ একটি বক্তৃতা আমরা শুনলাম। Now I will go on to the second lecture, Shyama Prasad Mukherjee's Constitutional Understanding by Dr. Nirvan Pradhan. I welcome Dr. Pradhan to come up to the stage and begin his lecture. Thank you. Thank you, madam.
अच्छा अच्छा ये वाला ना ओके Good afternoon, everyone. I'm going to talk today a little bit about Shyama Prasad Mukherjee's understanding of the Constitution, especially as it pertains to Article 370, but also much larger debates that we have within the Constitution. And I want to thank Aryama because I think his talk was very pertinent, and also it flows up to 1945. But then I think what's happened after 45 is also something that is interesting in the life and times of Dr. Shyama Prasad Mukherjee. I want to begin just by looking at his overview of his life, because I think not only was he one of the key figures that played a very important role in West Bengal, but I think we also need to look at his larger impact in the national scenario as well. So when we look at his illustrious career, we started, of course, as a legendary jurist. His father was Sir Ashutosh Mukherjee, who was the Vice Chancellor of Calcutta University. And we also know that Shyama Prasad Mukherjee was the youngest Vice Chancellor of Calcutta University. He was elected to the West Bengal Legislative Council in 1939. And interestingly, in 1947, he served as the first Ministry of Industry, Minister for Industry under Nehru's cabinet. So this is another one of his key roles that he played. In 50, of course, he resigns from the Nehru's cabinet over appeasement of minority rights, and then in 1952, 51, sorry, he founded the Jana Sangh, and 1953 is when he dies in detention in Kashmir. I think this quote that he talks about, one cannot build a strong unified nation on the foundation of divided loyalties and partial integration. So what he's talking about is something that I want to talk about today. When we look at the foundation of India's constitution, I think we need to understand that while the Constituent Assembly starts its work late in around 47 and finishes by 49, the foundation of India's constitution, we need to go back. We need to go back to the colonial era as well, right? So when we look at the foundation of the India's constitution, we need to understand that a lot of these the bedrock of the constitution came actually from British colonial legislation, and that is very important for understanding what happens within the debates of the Constituent Assembly also, but also the post 1947, the constitution that we have now. So first, I think, of course, we need to look at the Morley-Minto reforms of 1909. What the Morley-Minto reforms did is not just introduced separate electorates, right? For the first time in 1909, it introduced separate electorates under which Muslims would only be allowed to elect Muslim candidates. Okay, so this was, and of course we know Lord Minto as the father of communal electorates, right? So 1909 is when you see the Morley-Minto reforms forming, and also it started to give limited representation to India in provincial councils. So while Indians were given some seats in the Viceroy's cabinet, they were not given those prominent positions. So 1909 is when the first Morley-Minto reform starts making a key figure within the constitutional direction that India takes up on.
1909 is another important act it is formed. The Government of India Act of 1909 introduces diarchy in provinces, under which another important factor is that Indian subjects, Indians were never given these sort of important positions within the government, okay? The positions that were given were very much like, okay, you can handle Ministry of Education, you know, you can handle these non-important figures, but finance, police, law and order were within the British subjects as well. So these things they retained amongst themselves, and this was also a step towards creating provincial legislative councils. The Government of India Act of 1935, of course, is another very key important fact, because the Government of India Act introduced, which I think Nehruji sort of passes this objective resolutions where he says we want certain things within the Indian Constitution, such as federalism, you know, justice, liberty, equality. These are the objective resolutions that is passed in the Government of India Act of 1935. And of course the Indian Independence Act of 1947. Now this is the last Indian Independence Act that was passed by the British Parliament before the creation of a constituent assembly, right? Of course we need to remember that there were two constituent assemblies that were created. One was of course for India, and one constituent assembly was of course created for Pakistan. And of course it's transferred sovereignty to India and Pakistan. So I think why am I just talking about this is also because we need to remember that India's constitution that we see, of course it's framed in 47, we also need to look at the colonial laws of these constitution, and I think that becomes very much important with the debates that actually happens post 47 as well. I think Dr. Shyama Prasad Mukherjee also played a very key role in the Constituent Assembly, because we know that around 47, around 46 is when I think for the first time the CA meets, right? The Constituent Assembly meets, and 47 is when the objective resolution is moved. The committee works begins in 47. There are various committees. There are committees for fundamental rights. There are committees for union rights, union powers. There are committees for minorities and language. And Dr. Shyama Prasad Mukherjee was intervention of minorities and language. Okay, he said that there needs to be a balance between protection of minorities as well as equal citizenship, and also he advocated for national unity and a strong center in Indian federal design. Now, when we look at the federal design within India's constitution, also we need to understand that India has a very strong center. Okay, we have a strong center. How do we know that? Because if you look at the lists, then there is more power is given to the union lists. Not just that, if you look at the emergency provisions of the Indian Constitution, for instance, in case of an external war, or there is an armed rebellion, or there is a presidential rule in a state when law and order breaks down in a state, or for that matter even in terms of financial emergency, we know that the center has been given more power than the state. Now this is something that we need to keep in mind, and because this is something that Dr. Shyama Prasad Mukherjee also talked about. Okay, he also participated in debates on language provisions and insisted on Hindi alongside regional languages. And he opposed provisions he saw that which were creating permanent communal divisions as well. Okay, and then of course the constitution is adopted on 26th November 1949, and on the Republic Day on January 1950 is when the Constitution of India actually is adopted by India. I want to come to Indian federalism, because I think this is another key debate that we will have about. When we look at the Indian Constitution, we can see that there are certain provisions which points towards asymmetrical provisions of the Indian Constitution. That means that within the Indian Constitution also we see that special provisions have been given for certain states, keeping in mind its unique historical, cultural and development needs. Okay, so I can talk about Article 371A, which talks about which protects the Naga customary laws for the Nagas, okay, which talks about that there are certain provisions within Article 371A that protects the rights and protections of the Nagaland as well. Okay, but look at Article 371F. It is also a very interesting provision of the Indian Constitution, because under Article 371F, there are these old laws in Sikkim. Okay, for instance, even in Sikkim there are these old laws which says that like suppose for instance there is an old law in Sikkim that says that there's an old Abhutia Lepcha land cannot be sold to a non-BL. Okay, now these laws have been given constitutional provisions under Article 371F as well. Okay, all in all, the point that I'm trying to make in this part of the argument is that there are certain special provisions
for the of the Indian Constitution, which means that there are special provision for different states, right? For Nagaland, for Sikkim, for Mizoram, okay, and of course Article 370, right, which was repealed in 2019. Now, when we come to the Kashmir question, this is a very interesting debate that starts, of course, right? Now, when the Constituent Assembly was doing its work in 47, in October of that year, we know what happens in history, right? There's a lot of Pashtun people come towards Kashmir and attack, and Maharaja Hari Singh, who was the Raja of that point, did not have the forces enough to repel that attack. So when that happened, Maharaja Hari Singh, of course, called upon India and said, "Can you please protect us?" When he requested, the Indian response was that we will only support you if you sign the Instrument of Accession to India. Now, the Instrument of Accession was signed in 1947, and consequently, Indian forces moved into Kashmir and repelled the Pashtun rulers that had come from Pakistan. What happens then is, of course, that fighting froze because of the winter months, and then Jawaharlal Nehru moved the United Nations saying that there will be a plebiscite in Kashmir. But that plebiscite, the basis of this plebiscite was that there will have to be the plebiscite that the Pakistan occupied Kashmir has to be moved out. Okay, so this was that was also there, but of course that never happened, and the plebiscite also didn't happen. Okay, now what happens in the Constituent Assembly is that in the Constituent Assembly, a demand is made saying that how do we incorporate Kashmir into the Indian Union? And of course, that was Article 370, right? Now, Article 370 gave certain provisions to Kashmir, which, of course, I think some of us know, but we will talk about what were the special provisions that were given under Article 370. Now, Article 370 was meant to be a temporary provision of the Indian Constitution that we know about. Okay. Now, special provisions for Kashmir under Article 370 was special autonomy, okay, except for defense, communication, and foreign affairs. Kashmir would have autonomy. Then also we talked about how there were limited legislative powers of Indian Parliament, except limited to subjects mentioned in the accession. Then there was a separate constitution that came into force in 1957. And of course, there will be residency permit, protection rights, and employment support under Article 35A. So that means that there were special provisions only given under Article 370 for Kashmir. Now, what has happened since then is that, of course, Dr. Shama Prasad Mukherjee was that you cannot have this, because according to him, you know, his position was that ek desh mein do vidhan, do pradhan, or do nishan nahi ho sakta. So he actually challenged, he resigned from Nehru's cabinet over Jammu and Kashmir's refugee policy, and he said that this sort of Article 370 would lead to balkanization of the nation. And of course, he actually entered Kashmir in 1953, defying the permit system, and he was arrested and detained. And he died in 23 June 1953, and his death, okay, in a Kashmiri prison ended the permit system. So this was the controversy within which this framework took place. Of course, we know that in October 5, 2019, the government of India revoked Article 370. Okay, there was a presidential order, and of course, Jammu and Kashmir ceased to exist because it was then formed into 2 union territories with legislature, which is Jammu and Kashmir, and Ladakh, which was formed without any sort of legislature. And of course, the governor's rule was used to revoke this, and the Supreme Court verdict in 2023, right? The Supreme Court verdict in 2003 upheld the abrogation and unanimously said that Article 370 was always temporary, and the president had the authority post the dissolution of the Jammu and Kashmir Assembly to actually remove Article 370. So what were the reasons that were given to support the removal of Article 370? Was that
it was actually a barrier to the full integration of India. Okay, that having Article 370 was actually a barrier because we were under one constitution. So they said that it was actually a barrier, and also it was hampering the barrier of Kashmir's integration into the Indian Union through economic ways as well. Like they were not able to economic develop the state as well, and that was also, it was discriminatory towards non-residents, affecting rights to property and employment. So if you were not a Kashmiri, then you would not be given rights to employment, and even staying permits were also not permitted. So therefore, it was discriminatory towards that as well. And of course, the main issue that was given was that militancy and insurgency. That over the years, Article 370 had actually fostered alienation and separation, which has actually culminated and promoted militancy and insurgency. So these were the reasons that were given. And as we can see, it was abrogated in 2019, and the Supreme Court actually supported the Indian government and said yes, that it was only meant to be a temporary provisions, and that the government of India had full rights to revoke Article 370. So therefore, we come back to what Shyama Prasad Mukherjee gave his life for, right? That his fear was that something like Article 370 would lead to balkanization of states, that you cannot have one country and have two constitutions. You cannot have one country and have two flags. Okay, so now, totally after that, we have that that now the full Indian constitution applies to Jammu and Kashmir as well. Okay, that property rights have been extended to all citizens. And Shyama Prasad Mukherjee's demand, which was that that don't give Article 370, remove these sort of temporary provisions, make them fully integrated into the Union of India, was actually fulfilled 66 years after his death. So this is what his demand was, and we see that this demand, that he had this vision, right? He had this vision a long time back, which is only fulfilled 66 years after his. So this is what the understanding of Shyama Prasad Mukherjee was within the Constitution of India as well. So I think when we look at his life, we can see that he not only played a huge role as a vice chancellor, but he also played a huge role as a constitution, right? He had something to say about the constitution, and his vision was implemented 66 years later. He was a democratic martyr because he died fighting for his beliefs in a jail in Kashmir. And his vision, I think, of one constitution, one flag, ultimately prevailed in 2019. So we can see that what began in the post-constitution period of 1953 comes a full circle in 2019. So this is what he believed in: one country, one constitution, one flag. And while he did not see to live his demand fulfilled, I think we can also understand what were his contribution and his understanding of the Indian constitution that we can see. I hope I made sense. Yeah, thank you so much. Thank you so much, Dr. Pradhan, for his very illuminating and insightful lecture. I would now request Dr. Pradhan and Dr. Ghosh to take seats on the dais. I think I anticipate that there will be a very interesting interactive session this day. So just I will ask these two speakers to come up to the stage, and then we shall start the interactive session. Yes, first with Dr. Ghosh, if there are any questions. I hope there are. যেটা নিজের অটোবায়োগ্রাফি হ্যাঁ হ্যাঁ আর তো কোথাও আর কোথাও নেই আর কোথাও সেটা আমি সেজন্য বলে রেখেছি যে ওটা একদম আর কিন্তু কোথাও নেই, সেজন্য আমি কোয়েশ্চেন মার্কও দিয়ে রেখেছি যে আদৌ এটা ঘটেছিল কিনা আমি জানি না। তো কিন্তু এই দুটো অংশ বারবার ওনারা তোলেন। এবার একটা কারণে কেন, মানে বলি একটা
তারপরে আমি প্রশ্নটা আমি জানি এই প্রশ্নটা আসবে আপনার কাছ থেকে। তো কি হতে পারে যে আমার কেন মনে হয়েছিল যে এই অংশ নিয়ে অ্যাড করবো, কেন মনে হয়েছিল, কারণ বলরাজ মাধব কাশ্মীরের আরএসএস লিডার, এবং আমি বিশ্বাস করি না যে একজন আরএসএস লিডার কোনোদিন গান্ধীকে জাস্টিফিকেশন হিসেবে ইউজ করবেন। তো তিনি এই কথাটা লিখলেন, আইদার শ্যামাপ্রসাদ বলেছেন, সেটা উনি লিখেছেন, এটা হতে পারে। আর একটা হতে পারে যে হয়তো যে বলরাজ মাধব যখন জয়েন করতে আসে জনসংঘ, মানে জনসংঘ যখন প্রতিষ্ঠা হয়, আরএসএস তখন ব্যান্ড 5 জন এসেছিল। এমনি শোনা যাবে তো। ও আচ্ছা, তো 5 জন তখন এসেছিলেন, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, বলরাজ মাধব, আর বাকি 2 জন ভুলে গেছি। তো এদের মধ্যে কারণ বাকিদের নাম আমি আর কোনোদিন পাইনি, এই 3 জনকেই পেয়েছি। তো এই 3 জনের মধ্যে বলরাজ মাধবকে আমি যতবার দেখেছি, অটল বিহারী এবং লালকৃষ্ণ আদবানি লালকৃষ্ণ আদবানি হয়তো একদম সাভারকারপন্থী সব থেকে উগ্র হিন্দুত্বের দিকে রয়েছেন, অটল বিহারী বাজপেয়ী ঠিক মাঝখানে রয়েছেন, বলরাজ মাধব ঠিক ওরকম জায়গাটায় অটল বিহারীর সঙ্গে একটু আছেন। তো আমার বলরাজ মাধবকে আরএসএস লিডারের মধ্যেও সফট হিন্দুত্ব ইয়ে মনে হয়েছে, তাই আমার মনে হয়েছিল হয়তো উনি ক্রিটিক্যালি এই অংশটা লিখে থাকতে পারে। কারণ সাধারণত কোনো আরএসএস পারসেপশন থেকে গান্ধীকে জাস্টিফিকেশন হিসেবে ইউজ করবার কোনো কিন্তু অ্যাঙ্গেল আমি পাইনি আজ পর্যন্ত। উনি বলতে চাইছেন যে যা দেখে কথাটা দেখে যা বুঝলাম যে গান্ধী বলেছিলেন যে তুমি কংগ্রেস মাইন্ডেড হয়ে যাও, হিন্দু সভাইট হও, তাতে কি হবে যে একটা ব্যালেন্স হবে। উনি কি রকম ব্যালেন্স চাইছেন, যেমন সাভারকারের উগ্র হিন্দুত্ববাদের সঙ্গে একটা সফট হিন্দুইজমের ব্যালেন্স হবে। ঠিক যেমন উনি যে কংগ্রেসে সেটাই চাইছিলেন, একদিকে জওহরলাল এবং আরেকদিকে বল্লভভাই প্যাটেল। মানে উনি এটা কিছুটা ক্ষেত্রে সফল হয়েছেন, এটা অস্বীকার করবার নয় যে কংগ্রেস সত্যি ব্যালেন্সড একটা সেন্সে। কিন্তু শ্যামাপ্রসাদকেও এবার প্রশ্নটা এটা হতে পারে যে শ্যামাপ্রসাদ ওদিকে যাওয়ার পর ব্যালেন্স থেকেছিলেন কিনা, সেটা আলাদা প্রশ্ন। সেটা আলাদা প্রশ্ন। কিন্তু ওই মুহূর্তে হয়তো গান্ধী বিশ্বাস করেছিলেন যে একটা ব্যালেন্সড একটা পরিস্থিতি তৈরি হবে। গান্ধিয়ান পলিটিক্সের সঙ্গে এই জায়গাটা খুব সুন্দর যায়, এবং গান্ধী ওটাই চান, গান্ধী সব ক্ষেত্রে এটা করেছেন। সবসময় একটা ব্যালেন্সিং অ্যাক্টই তো উনি করে গেছেন, কিন্তু এই দুটোই শুধু সোর্স, এই দুটোই শুধু সোর্স, আর কোনো সোর্স কিন্তু নেই। আমি দুটো এই সোর্স মানে এই দুটোতেই পেয়েছি, হ্যাঁ, আর নেই, কিন্তু এটা নিয়ে কোনো কোথাও নেই। এটা Yes, any questions to Dr. Pradhan? Students, if you like. I would like to ask a very little thing to Dr. Pradhan. You have mentioned that a separate flag was hoisted in Jammu Kashmir till 2019. Can you throw some light about the structure and the design of that flag? So far I know it was totally different from our national flag. But can you please throw some light about the design of that flag or any significance? I'm not very sure of the flag of Kashmir that was flown till 2019, ma'am. I'm so sorry. I don't. Arima, are you aware of the flag design? No, I'm so sorry. I'm not aware of the design of the flag. Okay, thank you. I think I forgot to mention one thing, although that since this happened during the Constituent Assembly, and it was the Constituent Assembly actually which framed Article 370, there was another Constituent Assembly for Jammu and Kashmir, and their main thing was basically saying that we agree with the union of Jammu and Kashmir with that of India, and after that they dissolved. So that is also important thing, that they had another Constituent Assembly within for Jammu and Kashmir as well. So I forgot to mention that. Sorry. Yeah. Yes, any more queries? So I would like to call Dr. Shubhan Maiti
to give a vote of thanks, and first give the mementos to the speakers and the vote of thanks. Thank you. Thank you, Dr. Bainti. Hello. Respected Principal Madam, esteemed speakers, honorable faculty members, and my dear students, good afternoon to all. At the sunset of this event, it is a great honor and prestige to me to propose a vote of thanks on behalf of IQAC. In the absence of IQAC coordinator, the responsibility has laid upon me. So I would like to congratulate and thank to Seminar and Cultural Subcommittee for arranging such a program, and I would my heartfelt thanks to our respected Principal Madam for leading from the front to give a success to this event. And also I would like to thank to my fellow colleagues, dear faculty members, to be present here in the audience, and to the students for your patient listening and your involvement. Also, I'd like to thank our non-teaching staffs for their technical support. Thank you all for being here. Thank you all. ধন্যবাদ ডক্টর মাইতি। সত্যি আমরা আজকের সেশনটায় খুব সুন্দর সমৃদ্ধ হলাম। আমরা প্রিন্সিপাল ম্যাডামের তাহলে পারমিশন নিয়ে আজকের মতো সভা শেষ করছি। আগামী সোমবার কিন্তু আবার আমাদের শিডিউল শুরু হচ্ছে। আশা করি আপনারা আবার সবাই আসবেন এবং আমরা আচ্ছা, আমি শ্রুতি যখন বারবার বলছে কিছু একটা বলতে হবে, তো আমার একটা বসে বসে হঠাৎ মাথায় এলো, আপনারা সাপোর্ট করবেন কিনা জানি না। যদি সাপোর্ট করেন বা পরবর্তীতে আইকিউএসি থেকে যদি এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করা হয়, এই যে 23 তারিখ থেকে আর 6 তারিখ বা 7 তারিখ পর্যন্ত আমাদের যে লেকচার সিরিজ চলবে, যারা লেকচার দিলেন তাদের রাইট আপ নিয়ে যদি আমরা একটা পাবলিকেশন করতে পারি, যদি আমরা একটা শ্যামাপ্রসাদ মুখার্জি ভলিউম বা 125 বছর ওনার হবে এই বছর, তো যখন যেহেতু সরকারি নির্দেশে আমরা শুরু করেছি, যদি এতগুলো লেকচারের রাইট আপ নিয়ে আমরা একটা ছোট করে পাবলিকেশন করতে পারি উইথ আইএসবিএন নাম্বার, সেটা অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনে যিনি থাকবেন, হায়ার অথরিটি যারা থাকবে তাদের সঙ্গে কথা বলা যাবে। বাট ইফ ইউ এগ্রি উইথ মি, আমি আইকিউএসিকে এই প্রপোজালটা দিতে পারি। ধন্যবাদ ম্যাডাম। আমি এই জন্যই বারবার বলি ম্যাডাম একটু বলুন, কারণ ওনার মাথা থেকে অনেক কিছু নতুন ক্রিয়েটিভ বেরোয়, যেটা আমাদের সবার পক্ষেই খুব উপকারী। যাই হোক, তো তাহলে আমরা এই পাবলিকেশনের জন্য মনস্থির করব, এবং যারা যারা বক্তৃতা দিচ্ছেন তারাও কিন্তু একটু তাদের বক্তৃতাগুলি লিপিবদ্ধ করার দিকে একটু নজর দেবেন। তাহলে আমরা আবার আগামী সভায় সোমবার দিন সবাই মিলিত হব। ধন্যবাদ। একটা